খাদিজা বিরক্ত হয়ে বললেন, হুম হুম, তাড়াতাড়ি যা। আর শোন, সালোয়ার কামিজ পর। শৈলী মাথা ঝাঁকিয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রান্নাঘরের দরজার বাইরে এসে সে গভীর নিঃশ্বাস নিল। খাদিজা তালুকদার দ্রুত হাতে টিফিন বক্স পৌঁছাতে লাগলেন। নিশানের জন্য সবসময় তিনি আলাদা যত্ন নিয়ে খাবার বানান। ছেলেটা বাইরের খাবার পছন্দ করে না, তাই যতই অফিসে ব্যস্ত থাকুক বাড়ির রান্না করা খাবার যেন পায়, এটা নিশ্চিত করাই তার দায়িত্ব। গরম গরম ভাতের সাথে আলুর ভাজি, মাগুর মাছের সাথে আর শুটকির ভর্তা দিলেন। এরপর ছোট একটা বাটিতে দই রাখলেন আর শেষে ফল কাটলেন একটু। সব কিছু ঠিকঠাক করে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করলেন শক্ত করে। টিফিনের ব্যাগটা এক পাশে রেখে গরম একটা রুমাল দিয়ে বক্সের গায়ে হাত বোলালেন। মুখে একটু স্বস্তির ছাপ এলো। তারপরেই মনে হলো শৈলী যেন ঠিকভাবে খাবারটা পৌঁছে দেয়। মেয়েটা সব কিছুতেই এত ঢং করে, যেন কি বিশাল কাজ করতে বলেছে তাকে। নিজের মনে একবার বিরক্ত হয়ে খাদিজা বললেন, নিশানটা একটা বউ আনলে আমি শান্তি পাই। সীমা যদি এবাড়ির বউ হতো কতই না ভালো হতো। ঠিক তখনই শৈলী দ্রুত পায়ে ফিরে এলো। গাঢ় ফিরোজা রঙের সালোয়ার কামিজ পরে ওড়না সুন্দর করে গুছিয়ে। খাদিজা তাকে দেখে একটু মুখ কুঁচকে বললেন, হ্যাঁ এবার মানুষ লাগছে, জাগিয়ে দিয়ে আয়। আর হ্যাঁ, বেশি দেরি করিস না। শৈলী টিফিনের ব্যাগ হাতে নিল, কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি খেলে গেল। আবারও নিশান ভাইয়ের সামনে যেতে হবে। সে কি স্বাভাবিক থাকতে পারবে? ভাই, মাইয়া মানুষ এত নির্লজ্জ হয় কেমনে? মুখ কুচকে বেশ বিরক্তিকর অভিব্যক্তি নিয়ে বলে উঠল আকাশ। নিশান বসে বসে ল্যাপটপে কাজ করছিল। মাঝে মাঝে আবার আকাশের দিকে ভ্রু কুচকে তাকাচ্ছে। সেই তখন থেকে আকাশের সব কথাবার্তা শুনছে। না জানে কত মেয়ের সাথে লিফটে দেখা হয়েছে। নিশান এক মুহূর্তের জন্য টাইপ করা বন্ধ করে আরেকবার আকাশের দিকে তাকালো। কি হলো আবার? কার কথা বলছিস তুই তখন থেকে? আকাশ ভীষণ বিরক্ত হয়ে চেয়ারে ধপ করে বসলো। ভাই বিশ্বাস কর, কিছু মেয়ে আসলে অতিরিক্ত বেহায়া। একটু আগে লিফটে ঢুকলাম, তখনই এক মেয়ে ধাক্কা মেরে ঢুকে পড়লো। মেয়ের পোশাকের কি শ্রী! ছি ছি, থু। আমি ভাবলাম হয়তো তাড়াহুড়োয় ভুলে পড়ে গিয়েছে, কিন্তু না, সে সময়টা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চোখ মারতে লাগলো। এত বড় অফিস, আর এ কি ব্যবহার! শালা তোর বাপটা কি কাজের জন্য কোনো ভালো মেয়ে খুঁজে পায়নি? নিশান ভ্রু উঁচিয়ে বলল, বাপের নাম তুলবি না, মুখ চালা। তারপর আকাশ হাত নেড়ে রাগ ঝাড়তে লাগলো। তারপর কি? লিফট থেকে নামার সময় শুনি গলায় গলা নামিয়ে মিলিয়ে বলছে, আপনার নাম্বার আর অ্যাড্রেসটা দিন। আহা, কি শখ, কি চাওয়া! একদম সোনায় সোহাগা। বলতো নিশান, এটা কোনো কথা? ভাই, মেয়েরা তো নির্লজ্জ হয় কেমনে? নিশান এবার পুরোপুরি মনোযোগ দিল আকাশের কথায়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি এলেও তা চাপা দিয়ে পড়ল। সবাইকে এক পাল্লায় মাপতে নেই আকাশ। কিছু মানুষ এমন হতে পারে, তাই বলে সব মেয়েই এমন নয়। আকাশ হতাশভাবে মাথা নাড়ল। সে যাই হোক, আমি আর লিফটে উঠবো না মানে উঠবই না। নিশান এবার তার হাসি চাপতে পারল না। সে এক হাতে ল্যাপটপ বন্ধ করলো, আরেক হাতে কফির মগটা তুলে নিয়ে বলল, তুই আর তোর সমস্যা। চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি, খিদে পেয়েছে আমার। তুই না বললে আন্টিকে খাবার আনতে বলেছিস? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা তাহলে এক কাজ কর, তুই মিস হেয়ার সাথে আমাদের ইতালির প্রজেক্টটা নিয়ে একটু আলোচনা কর। আমি ল্যাপটপের কাজটা শেষ করে আসছি। ওকে বলে আকাশ পকেটে হাত গুজে বেরিয়ে গেল। শৈলী ধীরে ধীরে অফিস বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। চারপাশে ব্যস্ত কর্মচারীরা এদিক সেদিক ছুটছে। কেউ ফোনে কথা বলছে, কেউ বা ল্যাপটপ হাতে নিয়ে গম্ভীর মুখে হাঁটছে। নিশানের অফিসে শৈলী গত মাসে একবার এসেছিল, তা আবার কোনো একটা অনুষ্ঠানের জন্য। এরপর আর আশাই হয়নি। রিক্সা ভাড়া মিটিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকতেই শৈলী মনের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করলো। এখানে সে কাউকে চেনে না, কাকে জিজ্ঞেস করবে? অফিসের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইতস্তত করলো। তারপর হঠাৎই সামনে একটা মেয়েকে দেখে চমকে গেল। লম্বা ছিপছিপে গড়নের মেয়েটা, নিখুঁত পোশাক, চোখে স্মার্ট গ্লাস আর হাতে ট্যাব। প্রথম দেখাতেই বোঝা যায় সে এখানকারই কেউ। শৈলী সাহস করে এগিয়ে গেল। এক্সকিউজ মি? হিয়া ভ্রুকুচকে তাকালো। জি বলুন। শৈলী একটু সংকোচ নিয়ে বলল, আমি আপনাদের সাইট ডিরেক্টর নিশান তালুকদারের সাথে দেখা করতে এসেছি। উনি কি আছেন? নিশানের নাম শুনে হিয়া চোখ সরু করে তাকালো। ওপর নিচ পর্যবেক্ষণ করে বলল, শৈলীকে। আপনি কে?
শৈলী অপ্রস্তুত হয়ে গেল। সে তো জানে না এখানে কিভাবে পরিচয় দিতে হয়। একটু দ্বিধা নিয়ে বলল, আমি আমি ওনার জন্য খাবার এনেছি। ওনার মা পাঠিয়েছেন আমাকে। আপনি শুধু ওনাকে আমার নামটা বলবেন, তাহলেই চিনবে। হিয়ার মুখে এক ঝলক কৌতূহল খেলে গেল। সে কিছুক্ষণ শৈলীকে পর্যবেক্ষণ করল। নিশানের কেবিন থেকে বের হয়ে দূর থেকে হিয়ার সাথে শৈলীকে কথা বলতে দেখে মাথায় বাজ পড়ল আকাশের। চোখ দুটো ঘষে আবারও তাকালো। নিশ্চিত হতে চাইল সে কি ঠিক দেখেছে কিনা। যখন সে নিশ্চিত হলো সে ঠিকই দেখেছে, ওটা শৈলী, তখন আকাশ দেরি করল না। ঝড়ের গতিতে আবারও দৌড় লাগালো নিশানের ক্যাবিনের দিকে। কথা নেই বার্তা নেই, ঠাস করে দরজা খুলে দ্রুত নিশানের কাছে এসে তার বুকে হাত দিয়ে কিছু একটা চেক করতে লাগলো। নিশান হতভম্ব হয়ে তাকালো আকাশের দিকে। হঠাৎ করে এভাবে দরজা খুলে পাগলের মতো এসে তার গায়ে হাত রেখে আকাশ কি চেক করছে সেটাই বুঝতে পারছে না নিশান। তড়িঘড়ি করে সে বলতে থাকলো, আরে আকাশ, কি হয়েছে ভাই? আরে কি করছিস আকাশ? থাপ্পড় খাবি? বুকে হাত দিচ্ছিস কেন ভাই? প্রবলেমটা কি? আকাশ এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর হাতটা ঠিক জায়গায় আছে কিনা সেটা দেখতে এলাম। দেখি তো তোর হাতটা আছে কিনা। দেখি শার্টের বোতামটা খোল। নিশান রীতিমতো অবাক হয়ে ভ্রু কুচকে তাকালো। কথা রাঙামাথা আছে কিছুই বোঝেনি সে। আকাশ নিশানের ভয়ানক দৃষ্টি দেখে সরল মনে বলে উঠল, না তোর হাড়টাকে বাইরে দেখে এলাম তো, তাই চেক করতে যাচ্ছিলাম যে এখনো কলিজাটা জায়গায় আছে কিনা। নিশান এবারও বোকার ন্যায় চেয়ে রইল। তার হাত বাইরে আকাশ দেখেছে মানে? তুই কি ডেট এক্সপায়ার্ড গাঁজা খেয়েছিস? না বন্ধু। তাহলে ঘোড়ার ডিমের মতো কথা বলছিস কেন? আকাশ থুত নিতে আঙুল বুলিয়ে কিছু একটা ভাবলো। না আচ্ছা তুই থাক, আমি বাইরে থেকে একটু শিওর হয়ে আসি যে তোর হাত তোর বুকে না থেকে ওই লুচ্চা মাইয়াটার সাথে কি পীড়িতের আলাপ করতেছে। দাঁড়া, তুই উঠবি না, তোর হাত নিয়ে আমি এক্ষুনি আসতেছি বলে দৌড় মারল আকাশ। এদিকে নিশান আকাশের কথা মজা ভেবে উড়িয়ে দিল। আবারও মনোযোগ দিল ল্যাপটপের স্ক্রিনে। আপনি স্যারের খাবার নিয়ে এসেছেন কেন? আপনার পরিচয়টা একটু ঠিক করে দিলে ভালো হয়। হিয়ার এমন তীক্ষ্ণ কথার অর্থটা ঠিক মাথায় ঢুকলো না শৈলীর। সে মুখে ভদ্রতার হাসিটা রেখে খানিক ভাবল। এরপর মুখ খুলে কিছু বলতে যাওয়ার আগে ঝড়ের গতিতে হাজির হলো আকাশ। একদম শৈলী এবং হিয়ার মাঝে এসে ব্রেক কষল। শৈলী আকাশকে বেশ ভালো করেই চেনে। নিশানের কাছের বন্ধু হওয়ার সুবাদে হলেও আকাশের সাথে তার বেশ ভাই বোনের মতো সম্পর্ক আছে। আকাশ ভাই, আপনি? আকাশকে দেখে শৈলী স্বস্তির নিঃশ্বাস ফেলল। এত বড় অফিসে সে একা কোথায় যাবে সেটাই বুঝতে পারছিল না। এখন একটু শান্তি লাগছে। আকাশ শৈলীকে ছোট করে বলল, 1 মিনিট শৈলী, জাস্ট ওয়েট বলে হিয়ার উদ্দেশ্যে বলল, মিস হিয়া, শোনো, তোমার কি চাকরি হারানোর ইচ্ছে আছে? না থাকলে এখনই ইতালির প্রজেক্টের ফাইলগুলো বের করে একটু অ্যানালাইসিস করো। শালা নিশানের তুকু স্যারের করা আদেশ। কাজ দ্রুত করো। আমি জায়গার জিনিস জায়গায় রেখে এক্ষুনি আসছি। নিশানের অর্ডার করার কথা শুনে হিয়া তড়িঘড়ি করে নিজের ড্রেসকে চলে গেল। তার পুরোপুরি প্রস্থানের পরই আকাশ আবারও সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, কেমন আছো শৈলী? শৈলীর চোখে হাসলো, অনেক ভালো ভাইয়া, আপনি তো আমাদের বাড়িতেই আসেন না, খুব মিস করি। আকাশ এবার মাথা নেড়ে বলে, যাব। আচ্ছা ভালো কথা, শোনো, নিশানের হাতটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি কোথাও দেখেছো? শৈলী অবুঝের ন্যায় তাকালো। আর বলো না, সেই তখন থেকে নিশানের হার্ট মিসিং। কে জানি কোথায় নিয়ে গেল। সহজ সরল হার্ট তো যে কোনো সময় কেউ ছিনিয়ে নিতে পারে। এই শৈলী, তুমি আবার চুরি করনি তো? আকাশের শেষের কথার ভঙ্গি দেখে নিজেকে চোর মনে হচ্ছে শৈলীর। সে কথা রাগামাথা না বুঝে পিট করে তাকিয়ে বলে, আমি কিছু চুরি করিনি তো ভাইয়া, আপনি কিসের কথা বলছেন? আকাশ হেসে ফেলল। সে শৈলীর কপালে আঙুল ঠেকিয়ে নকল ভাবনার ভঙ্গিতে বলল, সন্দেহজনক। নিশানের হার্ট কোথায় সে নিজেও জানে না, আমিও জানি না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু জানো। শৈলী এবার সত্যিই ঘাবড়ে গেল। আমি আবার কি জানবো? আকাশ ঠোঁট বাঁকিয়ে বলল, অবশ্য তোমার সরল মুখ দেখে মনে হচ্ছে তুমি চোর হলেও খুব চালাক চোর। নিশান বুঝতেই পারছে না হার্ট কার কাছে গেছে। শৈলী আরও বিভ্রান্ত হয়ে গেল। তার কপালে ভাঁজ পড়ে গেল। আপনার মাথা ঠিক আছে তো ভাইয়া? নিশান ভাইয়ার হার্ট চুরি কেউ করলেই বা আমি কেন জানবো? আর সবচেয়ে বড় কথা, হার্ট চুরি হবে কিভাবে? অপারেশন ছাড়া কিভাবে সম্ভব?
আকাশ এবার মুখ কুঁচকে তাকালো শৈলীর দিকে। মেয়েটার মুখ দেখে বোঝাই যাচ্ছে পেঁচানো কথাগুলো একটাও ঘটে ঢোকাতে পারেনি। এই মেয়ে নিশানের মতো জটিল ব্যক্তির অনুভূতি কিভাবে বুঝবে সেটাই ভেবে পায় না আকাশ। আদৌ কখনো বুঝতে পারবে কিনা। আকাশের ভয়ানক দৃষ্টি দেখে শৈলী গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল। আমি সত্যি এসব জানি না ভাইয়া, এসব আপনারা বোঝেন। এখন আমাকে নিশান ভাইয়ের কাছে নিয়ে চলুন, আমি খাবার দিয়ে চলে যাব। আকাশ বুক ভরে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে চলো, দেখা যাক নিশানের হার্টের সন্ধান পাওয়া যায় কিনা। বলেই শৈলীকে নিয়ে নিশানের ক্যাবিনের দিকে হাঁটতে লাগলো। শৈলী ধীর পায়ে তার পেছনে হাঁটতে লাগলো। বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে। নিশান ভাই যদি রাগ করেন, যদি বলেন তোর আসার কোনো দরকার ছিল না, কিংবা যদি অবাক হয়ে বলেন তুই আমার জন্য খাবার এনেছিস। শৈলী ধীরে করে টিফিনের ব্যাগটা শক্ত করে ধরল। যা হয় হোক। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শৈলী, হাত দুটো সমান তালে মুচড়াচ্ছে। চোখের পাতা অনড়, তবে মনের স্থির টাইলসের মেঝেতে। সামনেই ভ্রু কুচকে তাকিয়ে আছে নিশান। দুহাত বুকে গুজে কৌতূহলে মন নিয়েই দাঁড়িয়ে আছে সে। একটু আগে নিশানের অভিব্যক্তি পর্যবেক্ষণ করে গা ঢাকা দিয়েছে আকাশ। হঠাৎ করে সুস্থ স্বাভাবিক ছেলেটা এমন রেগে গেল কেন, তাই ভেবে পায়নি সে। শৈলী এক পলক তাকিয়ে মিনমিন করে বলল, নিশান ভাই আপনি রেগে গেলেন কেন? নিশান জবাব দিল না। চোখ সরিয়ে টেবিলের উপর থাকা টিফিন বক্সটার দিকে তাকিয়ে এগিয়ে গেল সেদিকে। শৈলী আর চোখে খেয়াল করলো নিশানকে। বেসিনে গিয়ে হাত ধুতে দেখে স্বস্তির শ্বাস ফেলে শৈলী দ্রুত হাত চালিয়ে টিফিন বক্স খুলতে শুরু করে। এর মধ্যে নিশান হাত মুখ মুছে ক্যাবিনের দরজা লক না করে শুধু বন্ধ করে। শৈলী একে একে সব খাবার সাজিয়ে নিশানের চেয়ারের সামনে প্লেটে গিয়ে দেয়। নিশান চেয়ারে বসে প্লেটে হাত রাখতে গিয়েও রাখল না। ভ্রু কুচকে শৈলীর দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, গত রাতে আমি তোকে খাইয়ে দিয়েছিলাম তাই না? শৈলী নিশানের দিকে না তাকিয়েই মাথা নেড়ে বলে, জি। নিশান এবার প্লেটে হাত রাখতে যাওয়া হাতটা আবারও ফিরিয়ে নেয়। টাওয়াল হাতে নিয়ে বলতে থাকে, খাইয়ে দে আমায়। মাথায় বাজ পড়ে শৈলীর। নিশানের কথায় চোখ বড় বড় করে এক ঝটকায় বিস্ময় নিয়ে তাকালো সে। নিশান ভ্রু কুচকে বলল, শুনতে পাসনি? শৈলী চোখ পিট পিট করলো। সে শুনতে পায়নি তেমনটা নয়, তবে ঠিক শুনেছে কিনা সেটা নিয়ে সন্দিহান। নিশান তার অভিব্যক্তি লক্ষ্য করে আবার আদেশ ছুঁড়ে মারল, আমাকে খাইয়ে দিতে বলেছি। গত রাতে আমি নিজ হাতে খাইয়ে দিয়েছি তোকে, আজ তোর পালা, দ্রুত খাইয়ে দে, টাইম নেই। অন্ধকার মুখ কুচকে বসে আছে শৈলী, হাতে তার এঁটো খাবারের প্লেটটা। সে বিশ্বাসও করতে পারছে না যে নিশান এত বড় পাল্টি মারবে। একটু আগে ঘটে যাওয়া দুটো ঘটনাই তার মাথার উপর দিয়ে গেছে। নিশান প্রতিশোধ পরায়ণ না হলেও বরাবর ইটের বদলে পাটখেল ছুঁড়তে বেশ দক্ষ। গত রাতে শৈলী তার হাতে কামড় দিয়েছিল, ভুলে যায়নি সে। একটু আগে শৈলীর হাতে খাওয়ার নাম করে বেশ জোরে এই কামড় বসিয়ে দিয়েছে শৈলীর আঙুলে। শুধু তাই নয়, ফিরিয়ে দিয়েছে গত রাতে শৈলীর বলা সেই কথাটাও। নিশানের কামড়ের তোপে হাতে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে শৈলী। যখন অবাক হয়ে নিশানের দিকে তাকালো, তখন নিশান বেশ সরল মুখ করে বলে উঠল, আমি কিভাবে বুঝবো কোনটা মাগুর মাছ আর কোনটা তোর নরম আঙুল? শৈলী চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিশানের দিকে। এতক্ষণ সে খাবার খাওয়ানোর সময় যতটা মনোযোগ ছিল, এখন তার সমস্ত মনোযোগ নিশানের এই বদলনীয় কাণ্ডের দিকে। সে হতভম্ব গলায় বলল, আপনি আপনি আমায় কামড় দিলেন? নিশান মুখে দারুণ নির্দোষ একটা ভাব এনে গম্ভীর কণ্ঠে বলল, কী করবো বল? তুই তো আবার মাছের টুকরোটা আমার মুখের সামনে এনে ধরে রেখেছিলি। আমি কিভাবে বুঝবো যে এটা মাছ নাকি তোর আঙুল? একেবারে নরম তুলতুলে মনে হচ্ছিল। দ্যাটস নট মাই প্রবলেম। শৈলী হতভাগ হয়ে বিষাদ চোখে নিশানের দিকে তাকিয়ে রইল। একটু ভাবার পর মিনমিন করে বলল, আপনি প্রতিশোধ নিলেন তাই না? গাধা, এতক্ষণ পর বুঝলি? শৈলী এবার ঠোঁট উল্টিয়ে বলতে থাকলো, আপনি এটা। তার বাক্য শেষ হওয়ার আগেই নিশান চোখ গম্ভীর রেখে বলল, এটা কি? গত রাতে আঙুলের কি অবস্থা করেছিলি মনে নেই? ওটা তো আমি ভুল করে করেছি নিশান ভাই, তাই বলে আপনি ইচ্ছে করে? নিশান তার কথা শেষ করার আগেই ভ্রু উঁচিয়ে তাকালো শৈলী এবার সত্যিই বোবা হয়ে গেল। সে হাতের প্লেটটা টেবিলে রেখে দাঁড়িয়ে পড়ল।
আমি তাহলে যাই নিশান ভাই। নিশান নির্লিপ্তভাবে বলল, হ্যাঁ যা, কিন্তু আঙুলটা একটু আড়ালে রাখিস। শৈলী ক্ষণিকের জন্য চমকে গেল। সে মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকালো। আঙুলটা সত্যিই লাল হয়ে গেছে। আকাশ যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে? নিশান তো এমনিতেই কিছু বলবে না। তারপর আবার আকাশ যদি কিছু বুঝে ফেলে? এদিকে নিশান প্লেট সরিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে শৈলীর মুখের সব অভিব্যক্তি গোপনে লক্ষ্য করছে। মেয়েটা এখন কি করবে সেটাই দেখার বিষয়। শৈলী কিছু বলতে চাইলে হঠাৎ নিশান ধীর গলায় বলে উঠল, আমি জানতাম আমার জন্য তুই খাবার নিয়ে আসবি। শৈলী অনুভূতি শূন্য চোখে তাকিয়ে বলে, বড় মা বলেছিল। নিশান দুদিকে মাথা নেড়ে বলে, উফ, তবে আমি জানতাম অন্তত খাটানোর অজুহাতে হলেও মা তোকে পাঠাবে। শৈলী নিশানের দিকে কিছুক্ষণ ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর একরকম নিজেই মনে ফিস করে বলল, নিশান ঠোঁটের কোণে হালকা হাসির রেখা টেনে গম্ভীর স্বরে বলল, এটা আমার বিশ্বাস ছিল। শৈলী এবার চোখ নামিয়ে নিল। সত্যি, বড় মা যদি কিছু বলেও থাকেন তাহলেও সে তো নিজেই চলে এসেছে। অথচ নিশান আগেই জানতো যে সে আসবে। একটু ইতস্তত করে শৈলী বলল, বাকি খাবারটা শেষ করুন। আপনার খাবারটা শেষ হয়ে গেলে আমি বেরোবো। নিশান এবার ভ্রু কুঁচকে তাকালো। তুই অফিসে এসেছিস শুধু আমাকে খাইয়ে দিয়ে যাওয়ার জন্য? শৈলী জবাব দিল না। নিশান তখন আস্তে করে বলল, খাবার আনলি, খাওয়ালি, এবার নিজেও খেয়ে যা। শৈলী দ্রুত মাথা নাড়ল। না নিশান ভাই, আমার খেতে ইচ্ছে করছে না। নিশান কিছুক্ষণ শৈলীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর অদ্ভুত এক কৌশলী হাসি দিয়ে বলল, ঠিক আছে, তাহলে বাকিটা বাড়িতে ফিরিয়ে নিয়ে যা। শৈলী হতভম্ব হয়ে বলল, না না, পুরো খাবার শেষ করুন। আপনার মা কিন্তু খুব বকবে। খাবার নষ্ট হবে নিশান ভাই। নিশান নির্লিপ্ত স্বরে বলল, মা কাকে বকবে? আপনাকে। এটা তাহলে তোর ভাবার বিষয় না। শৈলী রীতিমতো থ হয়ে গেল। এই লোকটা এমন অদ্ভুত আচরণ করেছে কেন? তার নিজের খাওয়া না খাওয়ার সাথে নিশানের কি? 5ই মার্চ 2025। আজকের দিনটা একদম স্বাভাবিক ছিল, খুব একটা খারাপ যায়নি। আজ নিশান ভাই কেমন একটা অদ্ভুত আচরণ করলো। শুধু আজ নয়, এর আগেও মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করেছে যে তাকে চিনতে পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। উনি যে আজ আমার আঙুলের প্রতিশোধ নেওয়ার জন্য কামড় দেবেন এটা ভাবতেও পারিনি আমি। এখনও খুব জ্বলছে। উনি বলেছিলেন যে আমার দাঁত ধারালো, অথচ নিজের দাঁত যে কোদালের মতো শক্ত সেটা তো বলেননি। আঙুলের রক্ত জমাট বেঁধে রয়েছে এখনও, না জানি কতদিন থাকবে। তবে হ্যাঁ, নিশান ভাইয়ের মুখে খাবার তুলে দেওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে। এটা তো অবশ্য আমি খুব খুশি। কখনো ভাবিনি যে ওনাকে খাইয়ে দিতে পারবো। নিশান ভাইয়ের অফিসটাও বেশ সুন্দর। আকাশ ভাইয়ের সাথে পুরো অফিসটা ঘুরে খুব ভালো লেগেছে। ভালো কথা, এদিকে আজ বড় মা আমাকে একটুও বকেনি। এটাও একটা দুষ্কর জিনিস। এভাবে দিনগুলো কেটে গেলেই হয়। খুব তাড়াতাড়ি যেন সময়গুলো চলে যায়। আমি সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন আমার আর কোনো পিছুটান থাকবে না। আজকের মতো ডায়েরি লেখা শেষে বুক ফুলিয়ে শ্বাস নিল শৈলী। এখন রাত 2টো বাজে। চারপাশ নিস্তব্ধ নিদ্রাচ্ছন্ন। অন্ধকারের চাদরে ঢাকা গোটা পৃথিবী। জানালার পাশ দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাসে পর্দাগুলো মাঝে মাঝে দুলে উঠছে। বাইরে চাঁদ নেই, কিন্তু তারাগুলো যেন একটু বেশি উজ্জ্বল আছে। নীরব এই রাতে প্রকৃতির শীতলতা যেন শৈলীর একান্ত আপন হয়ে উঠেছে। স্বভাবতই সবাই এখন গভীর ঘুমে মগ্ন থাকলেও শৈলী বিছানায় উপুর হয়ে শুয়ে শুয়ে নিত্যদিনের কাজ সারছে। সারাদিনে হওয়া ঘটনাগুলো স্মৃতি হিসেবে লিখে রাখছে তার ডায়েরিতে। সে নড়ে চড়ে উপুর হয়ে শুয়ে ডায়েরির শেষ পাতায় তার হাতখানি স্থির রাখল। অল্প অল্প বাতাসে তার কাজ ছুঁয়ে যাওয়া এলোমেলো চুলগুলো যেন আলতো করে ফিসফিসিয়ে বলছে, তুমি আজ অন্যরকম। নিশান ভাইয়ের আজকের আচরণ, ডায়েরির পাতায় লেখা কথাগুলো ফিরে ফিরে মনে পড়ছে শৈলীর। আঙুলের জ্বালা এখনো পুরোপুরি যায়নি, কিন্তু নিশান্ত খাইয়ে দেওয়ার মুহূর্তটা মনে পড়তে গাল লাল হয়ে উঠল। একবারও কি সে ভাবতে পেরেছিল এমন কিছু হবে? ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পের নরম আলো শৈলীর মুখ ছুঁয়ে একরকম স্বপ্নময় ছায়া তৈরি করছে। আলো আধারে মিশেলে তার ত্বক মোমের মতো চিকচিক করছে, যেন রাতের রহস্যময়তায় হারিয়ে যেতে চায়। চোখে একটু ক্লান্তির ছাপ, কিন্তু গভীর অন্ধকারের মতোই সেখানেও একটা মায়া লুকিয়ে আছে। লম্বা কোঁকড়ানো চোখের পলকগুলো মাঝে মাঝে ঢুলু ঢুলু হয়ে আসছে, কিন্তু ঘুম আসছে না একটুও।
রাতের এই সময়টা শৈলীর সবচেয়ে বেশি পছন্দ। যখন পুরো বাড়ি গভীর ঘুমে তলিয়ে যায়, তখন সে নির্জনতার মধ্যে নিজেকে খুঁজে পায়। মনে হয় এই সময়টুকুই তার একান্ত, যেখানে সে নিজের মতো করে অনুভূতিগুলো সাজিয়ে রাখতে পারে। চাঁদহীন রাতে প্রকৃতিও যেন তার মতোই অনুভূতি শূন্য হয়ে আছে। গাছের পাতাগুলো থেমে আছে, দূরের কুকুরগুলোর ডাকও আজ শোনা যাচ্ছে না। জানালার ওপাশে কেবল রাতের শূন্যতা আর শৈলীর ভেতরে জমে থাকা একরাশ অনুভূতি, বিভ্রান্তি, বিস্ময়, আনন্দ আর এক অজানা কাঁপুনি। ডায়েরির ওপর আলতো করে হাত রেখে সে চোখ বন্ধ করল। নিশান ভাইয়ের গভীর চোখ দুটো মনে পড়তে হঠাৎ বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মনে হলো রাতের নিস্তব্ধতার মাঝেও কোথা যেন তার নাম ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে, হিমরূপা। ঠক ঠক। রাতের নিস্তব্ধতাকে ভেঙে আচমকা দরজার শব্দ হলো। শৈলী চমকে উঠল, ঘাড় ঘুরিয়ে তাকালো বদ্ধ দরজার দিকে। এত রাতে কারো আসার তো কথা নয়। বুকের ভেতর ধুকপুক করে উঠল শৈলীর। নিস্তব্ধ ঘরে হঠাৎ এই শব্দ কেন? কেমন যেন অস্বাভাবিক লাগছে। বাতাসের হালকা শস্য শব্দের মাঝেও এখন কেবল সেই শব্দটাই প্রতিধ্বনিত হচ্ছে। ভয় নয়, তবে একটা অজানা শঙ্কা ছড়িয়ে পড়েছে শরীরের প্রতিটি রন্ধ্রে। দরজার ওপাশে কে থাকতে পারে? বড় মতো এভাবে আসে না। নিশান ভাইয়ের আসার তো প্রশ্নই ওঠে না। রিমি বা মিমি, ওরা কেন আসবে এত রাতে? নাকি কোনো সার্ভেন্ট? কিন্তু তারা তো সাধারণ রাত নামলেই নিজের কোণে চলে যায়। ঘড়ির কাঁটা দুটো পার হয়েছে। শৈলী দাড়িটা বালিশের নিচে রেখে ধীরে ধীরে উঠে বসল। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করা উচিত? ডাকবে? না তাতে যদি ঘরের অন্য কেউ জেগে ওঠে? নিজ শব্দ পায়ে দরজার কাছে গিয়ে সে কাঁপা কাঁপা হাতে তালাটা খুলল। ধীরে ধীরে দরজা খুলতে চোখ ছানা বড়া হয়ে গেল শৈলীর। দরজার ও পাশে গম্ভীর মুখ বয়ব নিয়ে দাঁড়িয়ে আছে রশিদা তালুকদার। রাতের অন্ধকারে তার মুখটা ধূসর ছায়ার মতো দেখাচ্ছে। চোখে নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঠোঁটের কোণে যেন কিছু বলতে চাও তীব্র ইচ্ছে, কিন্তু ভাষাহীন। শৈলী বিস্ময় আর উদ্বেগ নিয়ে ফিসফিসিয়ে বলল, মামুনি, তুমি এত রাতে? রশিদা একটা ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, ভেতরে আসবো, একটু কথা ছিল তোর সাথে। শৈলী মুখ ভর্তি হেসে সাথে সাথে দরজা থেকে সরে দাঁড়ালো। হ্যাঁ নিশ্চয়ই, এসো মামুনি। রশিদা শাড়ির আঁচল ঠিক করে নিয়ে ভেতরে ঢুকে বললেন, ঘুমাচ্ছিলি নাকি বিরক্ত করলাম? না না, মোটেও না। তুমি তো জানোই আমি পারলে সারা রাত ধরে উপন্যাস পড়তে পারি। একটু আগে নিশিপদ্মটা আবারও শেষ করলাম। বলে বিনয়ী হাসল শৈলী। আগে হলে রশিদাও তাল মিলিয়ে হাসতেন, কিন্তু কেন যেন বিষাদের কালো ছাই স্পষ্ট রশিদার এমন অভিব্যক্তির সাথে। একদমই পরিচিত নয় শৈলী। সে সন্দিহান হয়ে তাকিয়ে রইল রশিদার দিকে। তার চোখে কৌতূহল স্পষ্ট। একটু আগে পর্যন্ত সে স্বাভাবিক ছিল, এখন কেন যেন মনে হচ্ছে পরিস্থিতিটা অন্যরকম। রাশিদার চোখে মুখে অদ্ভুত এক চাপা গাম্ভীর্য, যেন কিছু বলতে চাচ্ছেন, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। রশিদা তালুকদার এগিয়ে এসে ধীর পায়ে চেয়ার টেনে বসলেন। হাতের আঙুলগুলো একসঙ্গে চেপে ধরে সামনের টেবিলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। মুখে একটা অস্বস্তিকর ভাব স্পষ্ট, যেন তার ভেতরটা এলোমেলো হয়ে আছে। চোখের কোণে অনুচ্চারিত কিছু শব্দ জমাট বেঁধে আছে, কিন্তু সে শব্দগুলো বেরিয়ে আসার পথ পাচ্ছে না। শৈলী কিছুটা আনমনা হয়ে রশিদার সামনে হাঁটু গেড়ে বসল। রশিদার দু হাতে হাত রেখে তার মুখের দিকে তাকিয়ে থাকলো। ফর্সা মুখটা এক ধরনের দ্বিধা ছায়া ফেলেছে। সাধারণত হাসি মুখ খুশি প্রাণোচ্ছল রশিদাকে এমন দেখলে যে কেউ অবাক হবে। শৈলীরও তাই মনে হচ্ছে। কি হলো মামনি, কিছু বলবে না? শৈলী মৃদু স্বরে বলল, গলায় উদ্বেগের সুর। রশিদা তাকালো, কিন্তু সে দৃষ্টি যেন কোথাও আটকে গেছে। ঠোঁটের কোণে একটু নড়াচড়া হলো, কিন্তু কোনো কথা বের হলো না। তিনি কিভাবে এতিম মেয়েটার সাথে অন্যায় করবেন? শৈলী দেখল রশিদা একবার শ্বাস টেনে নিলেন, তারপর আবার থেমে গেলেন। একটু চুপচাপ পরিস্থিতি শৈলীর অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। সে গলায় উষ্ণতা এনে বলল, তুমি কি কখনো এমন থাকো না মামুনি? কি হয়েছে বলবে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বলো আমায়। রশিদা এবার মুখ তুলে তাকালেন শৈলীর দিকে। চোখের গভীরে এক ধরনের অস্থিরতা। দীর্ঘশ্বাস ফেলে ধীরে বললেন, শৈলী, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, কিন্তু জানি না তুই সেটা কেমনভাবে নিবি। শৈলীর বুকের ভেতর ধক করে উঠল।
এত রাতে এমন গম্ভীর কথা। সে আস্তে করে ফু দিয়ে বলল, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ মামুনি, খুলে বলো কি বলবে। রশিদা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর হাতের আঙুলগুলো শক্ত করে চেপে বললেন, আমি সেদিন অনুমতি ছাড়া তোর ডায়েরি দেখেছি শৈলী। শৈলীর হাসি মাখা মুখটা মুহূর্তেই নিভে গেল। সেই স্থির নয়নে চেয়ে রইল রশিদার দিকে। তার ডায়েরি দেখার অর্থ কি হতে পারে সেটা শৈলী বেশ ভালো করেই জানে। শৈলীর মুখ থেকে যেন সমস্ত রং সরে গেল। ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে রইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। বুকের ভেতর ধুকপুক শব্দে হৃদস্পন্দন বাড়তে থাকলো। ডায়েরি দেখেছে। শৈলী অনুভব করলো তার শরীরের ভেতর দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। এতদিন ধরে লুকিয়ে রাখা সব কথা, সব অনুভূতি এখন কি তাহলে রাশিদার সামনে উন্মোচিত হয়ে গেছে? নিশানকে নিয়ে তার প্রতিটি না বলা কথা, বুকের গোপন কষ্ট, আনন্দ, বেদনা সব। নিঃশ্বাস চেপে শৈলী ধরা গলায় বলল, কোন কোন অংশ দেখেছ? রশিদার চোখে এক ধরনের করুণ মমতা ভেসে উঠল, কিন্তু সেই মমতার আড়ালে কিছু ছিল যা শৈলী ধরতে পারছিল না। হয়তো সেটা দুঃখ, হয়তো উদ্বেগ। তিনি ধীরে বললেন, সব দেখিনি, কিন্তু যা দেখেছি তা যথেষ্ট। শৈলীর হাত পা ঠান্ডা হয়ে এলো, মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। মামুনি কি তাকে ধমক দেবে, বুঝিয়ে বলবে সে যে যা করেছে ভুল, নাকি? রশিদা দীর্ঘশ্বাস ফেলে শৈলীর হাত ধরে বললেন, শৈলী, তুই কি নিশানকে ভালোবাসিস? শৈলী এক মুহূর্ত চোখের পাতা ফেলতে ভুলে গেল। এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে সে? মামুনির সামনে স্বীকার করবে নাকি অস্বীকার করবে? কিন্তু যে সত্যিটা এতদিন নিজের কাছেও লুকিয়ে রেখেছিল, সেটা তো এখন উন্মুক্ত হয়ে গেছে। তার বুকের ভেতর ভয় আর আবেগ একসঙ্গে ধাক্কা দিল। চোখ নামিয়ে নিয়ে অনেকক্ষণ চুপ থেকে আস্তে করে শৈলী শুধু হ্যাঁটা বলতেই চাইল। তখনই রশিদা কান্না ভেজা চোখে তাকিয়ে ভাঙা গলায় বললেন, বিশ্বাস কর শৈলী, তোকে এই প্রশ্নটা করার আগে আমি এই একই প্রশ্ন আরেকজনকে করে এসেছি। সেও কিন্তু হ্যাঁ উত্তর দিয়েছে। এখন যদি তুই হ্যাঁ উত্তর দিস, তাহলে মনে কর সব শেষ। শৈলী বিস্ময়কর দৃষ্টিতে তাকায় রশিদার দিকে, অস্ফুট স্বরে বলে, মানে? রশিদা আবার সোজা হয়ে বসলেন, দুহাত আগলে নিলেন শৈলীর থমকে যাওয়া মুখটা। নাক টেনে ঠোঁট ভিজে একটা শুকনো ঢোক গিললেন তিনি। এরপর যথাসম্ভব স্পষ্ট কণ্ঠে বললেন, শুরু করলেন, শৈলী, মা আমার, তুই তো জানিস আমি বিধবা, আমার স্বামী নেই। আমার 2 মেয়ে নিজেদের বাবাকে হারিয়েছে। তোর ফুফাতো বোন দুটোকে এতিম বললে ভুল হবে না। তুই তো নিজেও দেখেছিস আমরা কতটা অবহেলিত, আর মেয়ে দুটো এ বাড়িতে কতটা অবহেলিত। তোর বড় আব্বু না থাকলে নিশানের মা যে আমাদেরকে কত কথা শোনায়, তুই তো সবই দেখেছিস। এভাবে ভেবে দেখ মা একবার, ওই মেয়ে দুটো নিজেদের বাবা ছাড়া কিভাবে। আমি ওদের কোনো আবদার অপূর্ণ রাখিনি, বিশ্বাস কর। ছোট থেকে যা যা চেয়েছে নিজের সাধ্যমতো সবটাই পূরণ করেছি। আজ আজ আমার ছোট মেয়েটা যে আমার কাছে এমন কিছু চেয়ে বসবে আমি ভাবতেও পারিনি। বলতে বলতে অঝরে কেঁদে দিলেন রশিদা। শৈলীর মুখ এখনও অনুভূতি শূন্য। সে তো এখনও কথাগুলোর সারমর্ম ধরতে পারেনি। সে তো বুঝতেই পারছে না যে এখন তাকে নিজের জীবনের সর্বশেষ অবলম্বনটুকুও দান করতে হবে। রশিদা কিছুক্ষণ থেমে আবারও বললেন, আমি জানি তুই নিশানকে ভালোবাসিস, খুব ভালোবাসিস, সেটাও জানিস। বিশ্বাস কর মা, আমি পারলে নিজ হাতে যে করেই হোক নিশানের হাতে তোর হাতটা উঠিয়ে দিতাম। কিন্তু কিন্তু কি মামুনি? অস্ফুট স্বরে জানতে চাইল শৈলী। রশিদা শৈলীর হাত আর শক্ত করে চেপে ধরলেন, যেন এই মুহূর্তে তাকে ছেড়ে দিলে তিনি আর নিজেকে সামলাতে পারবেন না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শৈলীর দিকে, তারপর একরকম ফিসফিসিয়ে বললেন, মিমি। শৈলী প্রথমে কিছুই বুঝল না, কিছু বুঝতে পারল না। কপাল কুঁচকে তাকালো রশিদার দিকে। মিমি? রশিদা মাথা ঝুঁকিয়ে চোখ মুছলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, মিমি নিশানকে ভালোবাসে শৈলী, 2 বছর ধরে। শৈলীর সমস্ত শরীর যেন জমে গেল। সে অনুভব করলো তার চারপাশে বাতাস ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছু একটা যেন গভীর শূন্যতায় টেনে নিয়ে যাচ্ছে তাকে। কি? অস্ফুট স্বরে বেরিয়ে এলো শৈলীর ঠোঁট থেকে। হ্যাঁ শৈলী, মিমি নিশানকে ভালোবাসে, গত 2 বছর ধরে। আর আমি সেদিন জানতে পেরেছি। প্রথমে বিশ্বাস করিনি জানিস, পরে যখন মিমিকে জিজ্ঞেস করলাম তখনও স্বীকার করলো, হাসি মুখে বলল যে হ্যাঁ নিশানকে ভালোবাসেও। আজ হঠাৎই আবার আমার কাছে এসে একরকম কান্নাকাটি করে বলল, মা, নিশান ভাইকে তুমি আমার জন্য চাইবে না?
রাশিদা আবারও কেঁদে ফেললেন, কিন্তু এবার নিজেকে সামলে নিয়ে ফিস করে বললেন, আমি জানি না আমি কি করব শৈলী। আমি জানি তুই নিশানকে ভালোবাসিস, কিন্তু আমি আমার মেয়ের মন ভাঙতে পারবো না মা। আমি তোদের দুজনকেই ভালোবাসি। আমি তোদের কারো মন ভাঙতে চাই না, কিন্তু একজনকে তো আমার ছাড়তেই হবে। আমি জানি আমি যা চাইছি সেটা অন্যায়। আমি জানি আমি তোর কাছে অন্যায়ভাবে ত্যাগ চাইছি, কিন্তু আমি কি করব বল? আমি আমার মেয়ে দুটোর জন্য সারা জীবন লড়েছি। আজ যদি তার একমাত্র চাও আমি পূরণ না করতে পারি, তাহলে ওরা আমাকে কখনো ক্ষমা করবে না শৈলী। আমার মেয়েটাকে আমি কখনো কিছু দেইনি রে। ওই ছোট্ট মেয়েটা, জানিসই তো ও কেমন আবেগী। দেখা গেল ও যদি নিশানকে না পায়, পরে যদি সুইসাইড করতে চায়, তখন আমি। শৈলীর মাথার ভেতর ঝড় বয়ে গেল। পুরো ঘরটা যেন ঘুরতে লাগলো তার চারপাশে। নিশানের কথা, রাশেদার কথা, মিমির নাম, সব কিছু একসঙ্গে মিলেমিশে যেন একটা অসহ্য ভার হয়ে তার বুকে চেপে বসল। সুইসাইড? শৈলীর কণ্ঠ ফাঁকা শোনালো, যেন কোনো অনুভূতিই নেই তাতে। রশিদা অস্ত্র সজল চোখে তাকালেন তার দিকে। আমি জানি এটা শোনার পর তোর কেমন লাগছে মা, কিন্তু বিশ্বাস কর, আমি যদি পারতাম তাহলে তোকে এই কথা বলতে আসতাম না। শৈলীর ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে যে নিশানকে অনেক ভালোবাসে, নিশানকে না পেলে শৈলী বেঁচে থাকার ইচ্ছে মাটিতে মিশিয়ে দেবে। কিন্তু সেই মুহূর্তে এই প্রশ্নের চেয়েও বড় হয়ে দেখা দিল আরেকটা বাস্তবতা। তার ভালোবাসার মানুষটাকে হয়তো তাকে ছেড়ে দিতে হবে। কারণ শৈলী জানে মিমি আসলেই খুব আবেগপ্রবণ। মিমি যদি সত্যিই নিশানের জন্য এই পর্যায়ে চলে যায়, তাহলে কি হবে? শৈলীর ভালোবাসার কাছে একটা প্রাণের মূল্য কম? রাশিদা আবার বললেন, আমি জানি এটা বলা সহজ, কিন্তু করা কঠিন। কিন্তু মা, তোর ভালোবাসা থাকলেও সমাজ আছে, পরিবার আছে, পরিস্থিতি আছে। আমি চাই না তোর জন্য মিমি কষ্ট পাক, আর আমি চাই না তুইও কষ্ট পা। কিন্তু আমার মেয়ে যদি, তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো, যেন পরবর্তী কথাগুলো বলার শক্তি নেই তার। শৈলী ধীরে ধীরে চোখ বন্ধ করলো। সে জানে এখানে কেউ জিতবে না, কেউ সুখে থাকবে না। যেই ত্যাগ করুক, ক্ষতিটা স্থায়ী হবে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিশানের প্রতি তার অনুভূতি, তার নিঃশব্দ ভালোবাসা, তার সমস্ত স্বপ্ন, সব কিছু এক মুহূর্তে মাটির মতো ধুলো হয়ে গেল। গভীর শ্বাস নিয়ে সে চোখ খুলল, রশিদার দিকে তাকালো। শৈলীর মুখ থেকে হঠাৎই সব রং সরে গেল, হাত পা ঠান্ডা হয়ে এলো। বুকের ভেতর চাপা যন্ত্রণা অনুভব করল সে। নিশানের নামের সঙ্গে তার নাম জুড়ে গিয়েছিল এতদিন ধরে, চুপচাপ নিজ শব্দে, কারো অগোচরে। কিন্তু আজ সেটা কি সত্যি এক মুহূর্তে শেষ হয়ে যাবে? তার ঠোঁট শুকিয়ে এলো। শৈলী খুব আস্তে করে বলল, তাহলে তুমি আমাকে কি করতে বলছো মামনি? রশিদা ভিজে চোখে তাকালেন তার দিকে। কিভাবে বলবেন এই কথা? তবুও নিজেকে শক্ত করে কাপা কণ্ঠে বললেন, শৈলী, তুমি কি মিমির জন্য নিশানকে ছাড়তে পারবি? শৈলী এবার ফিক করে হেসে ফেলল। ধীরে ধীরে হাসতে হাসতে ওর হঠাৎ এই হাসিটা খিলখিল করে হাসার পর্যায়ে চলে গেল। হঠাৎ করে শৈলী কেমন অদ্ভুতভাবে হাসতে দেখে রশিদা অবাক চোখে তাকিয়ে রইলেন। মেয়েটার হঠাৎ কি হলো বুঝতে পারলেন না তিনি। শৈলী এবার হাসতে হাসতে মেঝে থেকে উঠে দাঁড়ালো। হাসির তোপে পুরো শরীর কাঁপছে তার। এরপর দু হাত দিয়ে ঘষে চোখ মুছল। কোনো মতে হাসিটা থামিয়ে শৈলী একদম স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, তুমি এসব কি বলছো মামনি? ছাড়বো মানে কি ছাড়তে বলছো তুমি আমায়? রশিদা বিভ্রান্তিকর দৃষ্টিতে তাকালে। শৈলী ঢোক গিলে মুখে হাসিটা রেখে চোখে টলমল করা পানি নিয়ে হতাশ ক্লান্ত গলায় বলে উঠল, যা কখনো আমার ছিলই না সেটা আমি কিভাবে ত্যাগ করবো মামনি? চোখ খিচে বন্ধ করলেন রশিদা, ঠোঁট চেপে রাখলেন। শৈলীর কথার সাথে তার চোখের কোনো মিল পাচ্ছে না তিনি। শৈলী আবারও ঠোঁট ভিজিয়ে বলল, যা আমি কখনো ছুঁয়েও দেখিনি সেটা আমি কিভাবে ছেড়ে দেব মামনি? আমার কিচ্ছু নেই, আমি কি ছেড়ে দেব বলো? ছেড়ে দেওয়ার মতো এখন শুধু প্রাণটাই আছে। যেখানে আমার কখনো অধিকারী ছিল না, সেটাই বা আমি কোন অধিকারে ছাড়ব? রশিদা শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই যে তার প্রাণের ভাতিজিটা দাঁড়িয়ে আছে তার সামনে, চোখে পানি, মুখে হাসি, অথচ কণ্ঠে এমন এক শূন্যতা যা একজন পরাজিত মানুষের কণ্ঠে শোনা যায়। এটা কি তিনি চেয়েছিলেন? শৈলী ধীরে ধীরে এক পাশে পা বাড়িয়ে জানালার দিকে তাকালো। গাঢ় রাতের অন্ধকারে সব কিছু ঝাপসা হয়ে আছে।
হালকা বাতাস পর্দাটা উড়িয়ে দিচ্ছে। সে এক নিঃশ্বাসে বলল, জানো মামুনি, একসময় ভাবতাম ভালোবাসা মানে হচ্ছে পাশে থাকা, হাতে হাত রাখা। কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে হচ্ছে পাশে থেকেও দূরে থাকা, মুখ ফুটে কিছু না বলেও সারা জীবন বলে যাওয়া। তুমি যার কথা বলছো, আমি একবারও তাকে বলিনি যে আমি তাকে ভালোবাসি, অথচ তুমি বলছো আমি তাকে ছেড়ে দেই। আমার তো হারানোর কিছুই নেই। গলা কেঁপে উঠল শৈলী। তবে আমি চাই না মিমি হারাক। তাই না সে দূর থেকে ভালোবেসে যাক, চায় না সে দূর থেকে ভালোবেসে যাক। রাশিদা হতবাক হয়ে তাকিয়ে রইলেন শৈলীর দিকে। মেয়েটার চোখে কি অদ্ভুত শান্তি, অথচ সেই শান্তির আড়ালে কি নিদারুণ বেদনা লুকিয়ে আছে সেটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। শৈলী এবার গভীর শ্বাস নিল, কণ্ঠটা ভারী হয়ে আসছে, তবুও নিজেকে স্থির রাখল। হঠাৎ করে এবার শৈলী ভ্রু কুচকে রশিদা তালুকদারের দিকে তাকিয়ে খুব ধীর কণ্ঠে বলে উঠলেন, তোমাকে কে বললো মামুনি যে আমি নিশান ভাইকে ভালোবাসি? আমি কি একবারও বলেছি তোমায়? আমি তো বলিনি তোমায় যে নিশান ভাইকে ভালোবাসি। এসব ভুয়া তথ্য তোমাকে কে দিয়েছে? আরেক দফা হাসল শৈলী। রাশিদা তালুকদার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন শৈলীর দিকে। এক মুহূর্ত আগে যে মেয়েটা তার চোখের সামনে নিজেকে নিঃশেষ করে দিতে প্রস্তুত ছিল, সে এখন এমনভাবে কথা বলছে যেন তার কিছুতেই কিছু আসে যায় না। শৈলী চোখের পানি লুকিয়ে আরও একটা হাসি দিল, তবে এবার সেটা বিদ্রূপের হাসির মতো শোনালো। মামুনি, তুমি তো বুঝতেই পার আমি তো বুঝতেই পারছি না তুমি এসব কোথা থেকে শুনলে। নিশান ভাই, আমি তাকে ভালোবাসি। ওহ, দুঃখিত, তুমি ভুল শুনেছ। আমাকে নিয়ে গুজব ছড়িয়েছে মনে হচ্ছে। শৈলী একটুও কাঁপল না, একটুও দমল না, কেবল শক্ত করে দাঁড়িয়ে থাকলো, যেন তার কথাগুলো একমাত্র সত্য। রাশিদা বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই মেয়ে কি সত্যি এসব বলেছে, নাকি সে নিজেই ফাঁকি দেওয়ার চেষ্টা করছে? শৈলী এবার চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। বাইরে কুয়াশাচ্ছন্ন রাত, যেন আকাশও আজ তার মনের মধ্যে অস্পষ্ট। খুব ধীর কণ্ঠে বলল, তুমি কি ওই ডায়েরির জন্য বেশি কিছু মনে করেছো মামুনি? এটা ভুলে যাও, ওটা তো আমি এমনি এমনি লিখেছিলাম। এই যে এক ধরনের খেলা হয় না, ট্রুথ ডেয়ার, সেই ট্রুথ ডেয়ার খেলে ডেয়ার নিয়েছিলাম, সেটার জন্য আমি ওইসব ডায়েরিতে লিখেছিলাম। ওইসব তো মূল্যহীন। রাশিদা তালুকদার তবুও সন্দিহান দৃষ্টিতে তাকালেন। তার চোখে এখন চোখের সাথে বিস্ময়, পানির সাথে বিস্ময়। শৈলী আবারও সাফাই গাইতে বলে উঠল, আচ্ছা মামনি, তুমি নিজেই বল, আমি যদি সত্যি নিশান ভাইকে ভালোবাসতাম, তাহলে কি এত সহজে বলতাম যে আমি তাকে ভালোবাসি না? আমি কি তোমার সামনে বসে কেঁদে ফেলতাম না? আমি কি ভেসে যেতাম না? উফ, আমি তো তা করিনি। আমি তো দিব্যি হাসছি, তাই না? আমি তো দিব্যি মজা নিচ্ছি এই প্রসঙ্গটা নিয়ে। সে চোখ সরিয়ে রশিদার দিকে তাকালো, ঠোঁটের কোনো একটা হাসি রেখেই। ভালোবাসা কি মামনি? সেটা কি কোনো একটা নামের সঙ্গে জুড়ে দিলেই হয়ে যায়? আমি তো জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো নিশান ভাইয়ের নামও জুড়ে দিতাম নিজের সঙ্গে। কিন্তু আমি তো তা করিনি, তাই না? আমি তো কখনোই কাউকে বলিনি যে আমি নিশান ভাইকে ভালোবাসি। তবে কেন তুমি আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছো, যেন আমি মিথ্যা বলছি? রশিদ আবার ধীরে ধীরে চোখ নামালেন। ভেতরে কোথাও একটা বেদনার ঢেউ আছড়ে পড়ছে। শৈলী গভীর শ্বাস নিল। এবার কণ্ঠটা একটু নরম হলো, যেন সে নিজেকেই বুঝিয়ে বলছে, তুমি নিশ্চিতে থাকো মামনি, আমি যদি সত্যি নিশান ভাইকে তুমি ভালোবাসতামও, তাহলে মিমির জন্য সেটা ভুলে যেতে আমার এক মুহূর্তও লাগতো না। কারণ আমি জানি হারানোর কষ্ট কেমন। মিমিকে আমি খুব ভালোবাসি। আমার এই অচেনা পৃথিবীতে তোমরাই তো আমার আপনজন মামনি। তোমাদের জন্য আমি নিজের জীবনও দিতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি আমার বোনদের দুঃখ দেখতে পারবো না। আমি জানি কাউকে দূর থেকে ভালোবাসতে কেমন লাগে। আমি চাই না মিমি সেটা অনুভব করুক। এই প্রথম শৈলীর কণ্ঠটা কেঁপে গেল, কিন্তু সে সামলে নিল নিজেকে। তুমি যদি চাও আমি মিমির জন্য সব ছেড়ে দেব, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সত্যিটা এই যে আমি কিছু ছাড়ছি না। মিমির জন্য আমি কিছুই ছাড়ছি না, কারণ আমার কাছে রাখার মতো কিছু ছিলই না। নিশান ভাই আমার জন্য ছিল না, কোনো দিন ছিল না, হয়তো কখনো হবেও না, আর আমার চাইও না। রাশিদা এবার সত্যি আর কিছু বলতে পারলেন না। তিনি অনুভব করলেন তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে শুধু তার চোখের জল চেপে রাখেনি, বরং তার সমস্ত অনুভূতিকে একটা শক্ত দেয়ালের আড়ালে লুকিয়ে ফেলেছে। শৈলী আবারও হাসল, একটা নিখুঁত পরিপাটি হাসি, যেটা দেখে মনে হয় যেন কিছুই হয়নি।
কিছুই বদলায়নি। অথচ রশিদা জানেন এ রাতের পর কিছুই আর আগের মতো থাকবে না। রশিদার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তিনি শুধু অসহায়ের মতো শৈলীর দিকে মুখের দিকে তাকিয়ে রইলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যে এই মুহূর্তে কতটা বড় হয়ে গেল সেটা তিনিই বুঝতে পারলেন। শৈলী এবার শূন্য আকাশের দিকে তাকিয়ে রশিদা তালুকদারের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেটাই জোর গলায় বারংবার বলে উঠল, এই মেঘলা আকাশ শুনেছ? ছড়িয়ে ছিটে থাকা তারাগুলো শুনেছ? মামনি, তুমিও শুনে রাখো, আমি নিশান ভাইকে ভালোবাসি না, কখনোই বাসিনি, ভবিষ্যতে কখনো বাসবো না। শুধু তো তাকে কেন, আমি শৈলী এই মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম পৃথিবীতে কাউকেই কখনো ভালোবাসবো না। ভালোবাসা নামক কোনো জিনিস আমার মতো এতিমের জীবনে আসবে না। তৎক্ষণাৎ আকাশটা গর্জন দিয়ে উঠল। এই গভীর রাতে যেন প্রকৃতি প্রতিবাদ করে উঠল শৈলীর এই নিষ্ঠুর সিদ্ধান্তে। ঘড়ির কাঁটা টিক টিক করে বাজছে। বড় কাঁটাটা এখন 3টা পেরিয়ে গিয়েছে। রাতের আকাশটা মেঘলা থেকে নেমে এখন ঝিরঝিরে বৃষ্টি হতে শুরু করেছে। রশিদা তালুকদার এখনও শৈলীর ঘরেই আছেন। নীরব হয়ে চেয়ারে বসে শৈলীকে অবাক হয়ে দেখেই চলেছেন। শৈলী এখন তার পড়ার টেবিলের কাছে রাখা কফি মেকার থেকে কফি তৈরি করছে রশিদার জন্য। তার মুখে এখনও মিষ্টি হাসিটা ঝোলানো রয়েছে। একটুও বিষাদে ছায়া নেই, একটুও কষ্ট নেই, একটুও বেদনা নেই। কেউ দেখে কখনোই বলবে না যে সে একটু আগে নিজের জীবনের সবচেয়ে বড় ত্যাগটা করে ফেলেছে। পরিবেশটা নিস্তব্ধ রহস্যময়। ঘরের বাতি শুধু নরম আলোর স্রোত ছড়াচ্ছে, তার সাথে বাইরের বৃষ্টি ঝিরিঝিরি শব্দে মিশে এই এক সুর সৃষ্টি করছে। শৈলী নিজস্ব ভঙ্গিতে কফি তৈরি করছে। তার হাতে নিখুঁত চালে কিছুই ভ্রষ্ট হয়নি। কফি মেকারের মধ্যে গরম জল ঝরছে আর ভাপ উঠছে। চারপাশে মৃদু গরম দমকা বাতাসের একটা শীতল টান আর বৃষ্টির গাঢ় সুর। রশিদা তালুকদার কিছুক্ষণ আগে সেই ভয়াবহ সিদ্ধান্তের প্রভাব অনুভব করেছিলেন। এখন শৈলীর দিকে চেয়ে আছেন এক ভিন্ন দৃষ্টিতে। তার চোখে গভীর ভাবনা, যেন কিছু কষ্টের পরিণতি এখন অনুভব হচ্ছে। কিন্তু শৈলী সেসবকে এত সহজে পাশ কাটিয়ে গেছে। শৈলীর হাসি, যেটি এতক্ষণ ধরে তার মুখে রয়েছে, যেন কোনো চিহ্ন কাটেনি, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। তার চোখে কোনো দুঃখ নেই, মনে কোনো প্রকার অসুবিধাও নেই। কফির ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়েছে, আর সে যেন এক স্বপ্নের ভেতর হারিয়ে গেছে। শৈলী এবার কফির একটা কাপ নিয়ে রশিদার সামনে এসে আবারও হাঁটু গেড়ে বসল। রশিদা চেয়ারে এলিয়ে দেওয়া দেহটা সোজা করে বসলেন। শৈলী হাসি মুখে কাপটা এগিয়ে দিলে রশিদা সেটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন শৈলীর দিকে। শৈলী ইশারা দিতেই তিনি কফিটা ঠোঁটে ছোঁয়ালেন। শৈলী এবার কিছুক্ষণ অন্যমনস্ক থেকে মিনমিন করে বলল, মামনি, নিশান ভাইকে কবে এ বিষয়ে বলবে? রশিদা ঠোঁট চেপে বললেন, আমি তো আজই বলতে চেয়েছিলাম, কিন্তু ওই ডায়েরির কারণে আগে তোর কাছে এলাম। দেখি কালকেই ভাবিকে আর নিশানকে বলবো, দেরি করব না। ও আচ্ছা। শৈলী মাথা নেড়ে কিছু একটা ভাবতে ব্যস্ত হলো। হঠাৎই সে বলে উঠল, মামনি, তোমার একটা কথা বলার ছিল। রশিদা তৎক্ষণাৎ বলল, বল। শৈলী ঠোঁট ভিজিয়ে বলল, আমি কিছুদিনের জন্য একটু গ্রামে যেতে চাচ্ছি। কফি খাওয়া থামালেন রশিদা। গ্রামে? কি বলছিস? কোন গ্রামে? নানু বাড়িতে, সোনামপুর। কিন্তু হঠাৎ কেন? শৈলী ঠোঁট ভিজিয়ে বলল, আসলে এমনিতেই। গতকাল মামাও কল করেছিল, অনেকদিন যাওয়া হয়নি, আর অ্যাডমিশন শুরু হয়ে গেলে তো কোথাও যেতে পারবো না, তাই একটু ঘুরে আসি। অনেকদিন গ্রামে যাওয়া হয়নি তো। রাশিদা কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করেন, তুই সত্যি নিশানকে ভালোবাসিস না? ওহ, মোটেও না। তাহলে পালাতে চাইছিস কেন? শৈলী আতকে উঠল, তড়িঘড়ি করে বলল, আরে না না মামুনি, ভুল বুঝছো। পালাবো কেন? কি আজব কথা। কখনোই না। আমি শুধু যাব, আর কদিন থেকেই চলে আসবো। রশিদা বিভ্রান্তিকর দৃষ্টি ফেললে শৈলী আবারও বলে উঠল, মামুনি, আজ আমার খুব শান্তি লাগছে জানো। তোমায় আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। অবশেষে আজ আমি উপলব্ধি করতে পারছি যে আমার কোনো পিছু টান নেই। রাশিদা তালুকদার কিছু না বুঝে এবার কিছু বলতে চাইলে শৈলী আবার উৎফুল্ল হয়ে বলল, শোনো মামুনি, প্লিজ আমায় আটকে দিও না। তুমি ভেবে দেখো, এর মধ্যে যদি আবার নিশান ভাই আর মিমির বিয়ে ঠিক হয়ে যায়, তখন তো আমি গ্রামে যেতে পারবো না।
কত ব্যস্ত থাকবো? মিমির বড় বোন হিসেবে বিয়ের সব দায়িত্ব আমাকেই নিতে হবে। তার থেকে ভালো হবে তুমি এখানে নিশান ভাই আর মিমির বিয়ের পাকা কথাটা সেরে ফেলো, আর আমি গ্রাম থেকে চট করে একটু ঘুরে আসি। আমার অনুপস্থিতিতে শুধু আমার বাবাকে একটু দেখে রেখো। রশিদা এবার মাথা নেড়ে কিছু বলতে চাইলে শৈলী আবারও বলে, আর মামুনি, একটা কথা, আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমাকে যাতায়াতের জন্য কিছু টাকা দিও প্লিজ। নানু বাড়িতে তো খালি হাতে যেতে পারি না, 1 কেজি মিষ্টি নিতাম। রাশিদা এবার বলেন, হ্যাঁ অবশ্যই, টাকা নিস, 10,000 দেব। না না, অত টাকার দরকার নেই, 5,000 দিলেই হবে মামুনি, বলেই মুখ ভরে হাসল শৈলী। শৈলীর মুখটা এখন এতটাই মুখোশের আড়ালে চলে গিয়েছে যে রাশিদা সত্যি সত্যিই ভাববেন যে শৈলী নিশানকে ভালোবাসে না। এটা আসলে ভুল বোঝাবুঝি ছিল। তিনি এবার স্বাভাবিক হয়ে বললেন, ঠিক আছে, যেতে চাচ্ছিস যা, কিন্তু সাবধানে যাস। শৈলী আবার দাঁড়িয়ে পড়ল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর হ্যাঁ, আমার আরেকটা অনুরোধ রেখো মামুনি, আমি যে গ্রামে যাচ্ছি এটা যেন কেউ জানতে না পারে। রশিদা হতভম্ব হয়ে গেলেন, মানে এসব কি শৈলী, এটা আবার কেন? শৈলী আবারও স্বাভাবিক হয়ে বলল, আসলে মামুনি বোঝার চেষ্টা করো, তুমি তো বড় মাকে চেনোই, যদি জানতে পারে আমি এখানে বাবাকে রেখে গ্রামে যাব, তখন আমাকে ফাঁকিবাজ ভেবে আর যেতে দেবে না, বলবে যে আমি কাজের ফাঁকি দিতে চলে যাচ্ছি। আর মিমিকে বলার দরকার নেই, মিমির বিয়ের পাকা কথা হলে আমি হঠাৎ করে এসে সারপ্রাইজ দেবো ওদের। আর নিশান ভাই কে তো ভুলেও বলো না, নিশান ভাই তো নিজের মা পাগল, তখন দেখা যাবে উনি বড় মাকে বলে দেন। তাই সবচেয়ে ভালো হয় তুমি কাউকে বলো না। রশিদা একটু ভেবে বলেন, কিন্তু জিজ্ঞেস করলে কি বলবো? শৈলী বিছানায় থাকা উপন্যাসগুলো গোছাতে গোছাতে বলল, বলবে যে আমি কিছুদিনের জন্য একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি, আর মিথ্যে বলতে না চাইলে বলবে যে তুমি কিছুই জানো না। রশিদা তালুকদার শৈলীর গোপন কৌশলটা ধরতেই পারল না, বুঝতেই পারলেন না যে শৈলী আসলেই পালাচ্ছে। শৈলী এবার ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, এখন 3:30 বাজে, আমি তাহলে ভোরেই বেরিয়ে পড়ি, কি বলো মামুনি? অবাক হলেন রাশিদা, ভোরেই? আজই? হ্যাঁ, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, সবাই ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে পড়ি, বলে হালকা হাসল শৈলী। রাশিদা এবার সন্দিহান কণ্ঠে বললেন, কিন্তু এমন সময় তুই একা, এভাবে তোকে আমি একা ছাড়বো না শৈলী, তুই ভোর রাতে একা? অসম্ভব। শৈলী আলমারির ওপর থেকে বড় একটা ব্যাগ বের করে বলল, একা যাব? কে বলল মামুনি? একজনের সাহায্য নেব। কে? কৌতূহলী হলেন রাশিদা। শৈলী এবার কাপড় ভাঁজ করতে করতে খুব ঠান্ডা কণ্ঠে বলল, আছে মামুনি, একজন আছে, তুমি মিমি আর নিশান ভাইয়ের পরে ভরসা করার মতো আরেকজন আছে, যে আমায় অবশ্যই সাহায্য করবে, ফিরিয়ে দেবে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন, বেদনার মতো সঙ্গী আর কেউ হয় না। যখন সবাই চলে যায় বেদনা একাই থেকে যায়। বাস্তবতা তো এমনই হয়, তাই না? শৈলী নিজেকে প্রশ্ন করলো বারংবার, আজ কি তাহলে সে বাস্তবতার শিকার? জীবনটা তাহলে তার বাস্তবতা উপলব্ধি করতে করতেই কেটে যাবে। কি এমন হতো যদি সেই রূপকথার গল্পের রাজকুমারীদের মতো তার জীবন হতো? সেই পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসা রাজকুমারটা তার হলে কি খুব মন্দ হতো? জীবনটা সেই রূপকথা হলেই বোধ হয় খুব সুন্দর হতো, একটু বেশিই সুন্দর। লোকমুখে একটা কথা আছে, মানুষ তার কল্পনাতেই বেশি সুখী। এটা সত্যতা যাচাই করার প্রয়োজন নেই, কারণ এটা চিরন্তন সত্যি। শৈলী মনে মনে আবারও এই লাইনটা আওড়ায়। নিজের ভাগ্যের নির্মম পরিহাসের কথা ভেবে আবারও তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে শৈলীর ঠোঁটের কোণে। আচ্ছা, সে যে এখন চলে এলো, নিশান ভাই কি তাকে খুঁজবে, তাকে মিস করবে? শৈলী জানে না, জানার সাহস নেই। এখন নিশান ভাই কি করছে? নিশ্চয়ই নামাজ পড়ে অফিসের কাজ নিয়ে ঘরে বসে আছে, একবারও বাইরে বের হয়নি। হয়তো একটু লক্ষ্য করেনি শৈলীর ঘরটা, একটুখানি করলে দেখতে পেত কতটা নীরবতায় জর্জরিত হয়ে থমকে গেছে শৈলীর ঘরটা। হঠাৎ বাসের ব্রেক কষার বিকট শব্দে শৈলী চমকে উঠল, ধপাস করে বাস্তবে ফিরে এলো। ভাবনার জালে পুরোপুরি আটকে যাওয়া মন, কল্পনার রাজ্যের দরজাটা যেন মুহূর্তেই বন্ধ হয়ে গেল। শৈলী চারপাশে তাকালো, তারপর জানালার বাইরে চোখ ফেলল। বাসটা থেমেছে, বাইরে ভোরের আলো ফুটেছে, হালকা অন্ধকারের মাঝেও ঝাপসা হলুদ আলো জ্বলছে। সামনের দোকানগুলোর সাইনবোর্ডে ঝুলে পড়েছে। কয়েকটা হোটেলের ভেতর থেকে মৃদু গল্পগুজবের শব্দ আসছে। সোনামপুর বাজার। বাসের কন্ডাক্টর গলা ফাটিয়ে বলতে শুরু করে, সোনামপুর, কে কে নামবেন? তাড়াতাড়ি নামুন।
সোনামপুর এসে গেছে। শৈলী এক দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। হ্যাঁ, সে এসে গেছে। বাস্তবের মাটিতে পা রাখার সময় হয়তো হয়ে গেছে। দেরি করলো না মেয়েটা। ধীরে ধীরে হাতের ভারী ব্যাগটা শক্ত করে ধরল, তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শরীরটা যেন অবশ হয়ে এসেছে। তবুও কোনোভাবে গায়ের ওড়নাটা ঠিক করে নিজের বাসের সিঁড়ির দিকে এগিয়ে গেল শৈলী। কন্ট্রাক্টর আবারও তাড়া দিল। ও আপা, নামবেন না? তাড়াতাড়ি নামে। শৈলী মাথা ঝাঁকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। শেষ ধাপে পা দিতেই ভোরের শীতল বাতাস একসঙ্গে তার গায়ে এসে লাগলো। হালকা অন্ধকার এখনো ছড়ানো, তবে পূর্ব আকাশে এক চিলতে লাল আভা দেখা যাচ্ছে। সামনের বাজারে এখনো পুরোপুরি ভিড় জমেনি। দোকানগুলো অর্ধেক খোলা। কেউ স্টোভ জ্বালাচ্ছে, কেউ বা কাঠের ব্রেঞ্চে বসে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গল্প করছে। ফুটপাতের ধারে চায়ের দোকানের কেটলির মুখ দিয়ে ধোঁয়া উঠছে। হোটেলের দরজার সামনে এক দুজন কাস্টমার দাঁড়িয়ে নাস্তার অপেক্ষায়। শৈলী ধীর পায়ে সামনে এগোলো। পায়ের নিচে কাঁচামাটির সঙ্গে কংক্রিটের রাস্তার মিলে মিশে যাওয়া পথটা কিছু কাদামাটিতে ভেজা। আশেপাশে তাকিয়ে একটা কিছু খোঁজার চেষ্টা করলো শৈলী। এই জায়গাটা তার চেনা, কিন্তু দীর্ঘদিন না আসার কারণে কেমন অচেনা লাগছে। এক অদ্ভুত শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে সে, যেন এই নির্জন বাজারের ভেতরেও একা হয়ে আছে শৈলী। একটা শুকনো শ্বাস ফেলে নিজের কোটের হাতায় আঙুল চালিয়ে শৈলী ফোন বের করলো। রিং হওয়ার সাথে সাথে কলটা ওপাশ থেকে ধরল কেউ। পুরুষালী উৎফুল্লতার কণ্ঠ চিৎকার দিচ্ছে, কিরে শৈলী, কই তুই? তোকে তো খুঁজে পাচ্ছি না রে। শৈলী এবার আশেপাশে তাকিয়ে বলে, আমি বাজারের উল্টো দিকে আছি সমুদ্র ভাইয়া, তুমি এদিকে এসো। ওরে বাব্বা, একদম বাজারের উল্টো দিকে চলে গেছিস? কি সর্বনাশ! দাঁড়া, আমি আসছি। ওখান থেকে নড়িস না যেন। সমুদ্রের কণ্ঠে সে চেনা উচ্ছ্বাস। ফোনের ওপাশ থেকে তার ব্যস্ত কণ্ঠে কাকে যেন ডেকে বলল, এই তুহিন, আমার ব্যাগটা ধর, আমি শৈলীকে আনতে যাচ্ছি। বেরি উল্টো দিকে গেছে, জীবনে সোজা যাইতে পারল না। এদিকে শৈলী ফিক করে হেসে ফেলল। এই মানুষটাই খুব মজার। সমুদ্র হইলে শৈলীর মামাতো ভাই, বয়সে নিশান ভাইয়ের সমান, তবে এখনও বাচ্চা স্বভাবটা আছে। এই গ্রামের নানু বাড়িতে শৈলীর মামা মামি সমুদ্র আর তার ছোট বোন মিলি ছাড়া কেউ নেই। শৈলী ফোনটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এত বছর পরেও সমুদ্র ভাই একদম আগের মতোই আছে। কথাবার্তার ধরন, উৎফুল্লতা, যত্ন কিছুই বদলায়নি। শৈলী ব্যাগটা আর একটু শক্ত করে ধরে চারপাশে তাকালো। বাজারে এই চেনা জায়গাটা এখন বদলে গেছে অনেক। আগে সেই পুরনো চায়ের দোকানটা আর নেই। সেখানে নতুন করে একপাশে একটা মুদি দোকান উঠেছে। রাস্তার ধারে একটা কাঁচা বাজার বসেছে। দু একজন মাছওয়ালা মাছ সাজিয়ে বসেছে, আর কাঁধে গামছা ঝুলিয়ে দোকানি হাঁক ডাক দিচ্ছে। শৈলী কোটের হাতা দিয়ে হালকা করে শীতল বাতাসের ধাক্কা সামলানোর চেষ্টা করলো। এতদিন পর এই জায়গায় ফিরে আসাটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে, যেন সে এক সময় থমকে যাওয়া স্মৃতির মধ্যে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে রাস্তার ওপাশ থেকে দ্রুত বেগে একটা ছায়ামানব দৌড়াতে এদিকে আসতে দেখা গেল। জিন্স আর ঢিলে ঢালা সোয়েটার পরা, চুলগুলো এলোমেলো হাওয়া খেয়ে উঠছে, মুখে প্রশস্ত হাসি। হ্যাঁ, ওটাই সমুদ্র। একদম কাছে এসে সমুদ্র দম নিয়ে পড়ল। হ্যাঁ রে শৈলী, কী খবর? একদম আগের মতোই আছিস তো? এতদিন পর আসলি, খোঁজ খবর তো নিস না। শৈলী কেবল হাসলো, ঠোঁটের কোণে এক চিলতে মান হাসি। ও বাড়ির অবস্থা তো জানোই ভাইয়া, তুমি কেমন আছো বলো তো? সমুদ্র হাসি মাখামুখি বলল, যেমন দেখেছিস একদম ছাকানাকা আছি, নো টেনশন। গতকাল সকিনার সাথে ব্রেকআপ হয়েছে বুঝলি। আজ তোকে বাড়িতে রেখে আবারও সকিনার কাছে যাব। রাগটা ভাঙাতে হবে। এখন ব্রেকআপ আমি মানি না, এসব ব্রেকআপ আমি মানি না। শহর থেকে এসব ব্রেকআপ শিখে এসেছে, নইলে আমার ছন্টু মন্টু এসব জানতোই না। শৈলী একটু অবাক হয়ে তাকালো সমুদ্রের দিকে। ছেলেটা এতগুলো বছর পরও এরকম আছে। তার এই প্রাণ খোলা কথা, জীবন নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই, যেন সব কিছুই এতটা সহজ, একটা সহজ খেলাধুলার মতো। সকিনা, ওই মেয়ে আবার রেগে গেল কেন? শৈলী কৌতূহলী গলায় বলল। সমুদ্র চোখ ঘুরিয়ে বলল, আরে কি একটা ভুজুং ভাজুং কথা বলেছিলাম, ওর ভালো লাগেনি, বলে নাকি আমি সিরিয়াসলি ওকে নেই না। এটা কোনো কথা হলো? শৈলী এবার খিলখিল করে হেসে উঠল। তুমি আর সিরিয়াস? মানুষকে কি ভয় দেখাচ্ছ নাকি ভাইয়া? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এজন্যই বলি, তুই না থাকলে আমাকে কেউ বুঝতে পারে না।
কপট রাগ দেখে আবার সমুদ্র বলল, আচ্ছা বাদ দে, তুই বল শহর থেকে এসে কেমন লাগছে? শৈলী চারপাশে তাকালো। কুয়াশায় মোড়া সোনামপুর বাজারটা এখনো অনেকটা আগের মতোই আছে, তবুও কেমন যেন একটা অদ্ভুত অচেনা ভাব লেগে আছে তার চোখে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগছে, আবার কেমন যেন অচেনা লাগছে। মনে হচ্ছে সময় অনেক বদলে গেছে, অথচ সব কিছু একই রকম আছে। সমুদ্র কাঁধে হাত রেখে বলল, সময় তো বদলাবে রে পাগলি, শুধু আমাদের জায়গা বদলায় না। তাই এখানে ফিরে এলে সব কিছু পুরনো মনে হয়। একটা মুহূর্তের জন্য শৈলী চুপ করে গেল। সময় কি সত্যিই বদলে গেছে, নাকি শুধু সেই বদলে গেছে? সমুদ্র হঠাৎ বলল, যাই হোক, তুই দাঁড়িয়ে থাকিস না, ব্যাগটা দে, আমি নিয়ে নিই। চল বাড়ি গিয়ে অনেক আলাপ করব, তোকে মা দেখলে কেঁদে ফেলবে নিশ্চিত, আর বাবা তো ফিট হয়ে পড়ে যাবে। চল আগে বাড়ি যাই। শৈলী একটু হাসলো, তারপর ব্যাগটা সমুদ্রের হাতে দিয়ে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। সোনামপুরের বাতাসে তখনও সেই পুরনো পরিচিতি গন্ধ ভাসছে, নস্টালজিয়ার মতো নরম, অথচ বাস্তবের চেয়েও বেশি জীবন্ত। হাঁটতে হাঁটতে শৈলীর মনে উকি দিল নিশানের মুখটা। লোকটা কি খবর পেয়েছে? সে কি জানতে পেরেছে যে তার হিমরূপা তার কাছে নেই? সে এখন বহু দূরে। সূর্যটা একটু একটু দেখা যাচ্ছে, সকালটা কুয়াশা মাখা। জানালার ওপাশে আকাশটা ধূসর চাপা, সূর্যের আলো ঝাপসা হয়ে আস্তে আস্তে মাটি ছুঁতে শুরু করেছে। গাছের পাতাগুলো এখনো শিশিরে ভেজা। পাখিরা একে একে ডেকে উঠেছে নতুন দিনের সুরে। শহরটা ধীরে ধীরে জেগে উঠেছে, কিন্তু নিশানের ঘরে এখনো শুনশান নীরবতা। নিশান বাথরুম থেকে গোসল করে কেবলই বেরিয়ে এলো। ভেজা চুলগুলো হাত দিয়ে এলোমেলোভাবে ঝাঁকিয়ে তোয়ালে নিয়ে মুছতে লাগলো সে। আজ খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে, গুলশানের ফ্যাক্টরির ম্যানেজার আসবে দেখা করতে। আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেই সে। আলমারির দরজা খুলে নিশান একটা কালো শার্ট বের করলো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ভেজা চুলগুলো ঠিক করলো। নিশান আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু তার চাহনিতে এক অদ্ভুত ধীরতা। কালো শার্টের বোতামগুলো একে একে লাগাতে লাগাতে সে ভাবলে মুখে, আজকের দিনটা গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত নেওয়ার পালা। ঘরটা নীরব, বাইরের সকালটা ব্যস্ত হয়ে উঠলেও নিশানের ঘরের ভেতর যেন অন্যরকম একটা স্থিরতা কাজ করছে। ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে, কিন্তু নিশানের মনে হচ্ছে সময় যেন তার জন্য একটু থমকে গেছে। ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে বৈঠক, ব্যবসার ভবিষ্যৎ, এসব ভাবতে হবে তাকে, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা ঘুরপাক খাচ্ছে। নিশানের ভেতর অজানা এক অস্বস্তি। নিশান অবশ্য এসব অনুভূতিতে পাত্তা দিল না। হাতে ঘড়িটা পরে নিয়ে পারফিউম স্প্রে করলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নিশান দ্রুত ফোনটা পকেটে ঢুকে দরজা খুলে বেরিয়ে এলো। ঘড়ির কাঁটার দিকে এক ঝলক তাকে বুঝলো দেরি হয়ে যাচ্ছে, তাই আর দেরি না করে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। বাড়িটা তখনও একেবারে নিস্তব্ধ নয়। রান্নাঘর থেকে হালকা তরকারির গন্ধ আসছে, হয়তো নাস্তার আয়োজন চলছে। নিচতলা লিভিং রুমে রিমি আর মিমি হাসাহাসির আওয়াজ ভেসে আসছে, কিন্তু নিশান এসবের কিছুতেই মন দিল না। একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে এক ঝলক চারপাশে তাকালো সে, যেন কিছু একটা খুঁজছে। তবে কিছু না পেয়ে আবারও দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে গাড়িটা তৈরি আছে কিনা সেটা দেখতেই দরজা খুলল সে। নিশানকে সদর দরজা খুলতে দেখে রান্নাঘর থেকে খাদিজা জোরে হাঁক ছেড়ে বললেন, নিশান কই যাস? নিশান জুতা পরতে পরতে জবাব দিল, অফিসে মা। রশিদা তখনই হতভাগ হয়ে গেলেন, বলিস কি, এখনো তো খাসনি তুই? নাস্তা বাইরে খেয়ে নেব মামুনি, আজ একটু তাড়া আছে, তোমরা খেয়ে নিও বলে নিশান একটুকু দেরি না করে বেরিয়ে পড়ল। খাদিজা আবার দীর্ঘশ্বাস ফেলে রশিদাকে উদ্দেশ্য করে বললেন, ওই নবাবজাদি কোথায়? জুস বানাতে থাকা রশিদার হাতটা মুহূর্তেই থমকে গেল। স্থির চোখ জোড়া শৈলীর কথা মনে পড়তে রিমিও বলে উঠল, আসলেই তো সকাল থেকে শৈলী অপুকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মিমিও উৎসুক হয়ে তাকালো জানার জন্য। আজ তারা 3 বোন একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে, এই কারণে তারাও কলেজে যায়নি। অথচ এখন শৈলীকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। মিমি ভেবেছিল শৈলী হয়তো রান্নাঘরে কাজ করছে, অথচ এখানে এসে সেও তাকে দেখতে পেল না। রশিদা এবার আমতা আমতা করে বললেন, আসলে শৈলী তো সকাল সকাল বেরিয়ে পড়েছে,
ওর নাকি কলেজে কি একটা কাজ আছে। খাদিজা ভ্রু কুঁচকে বললেন, না খেয়ে গেল। টাকা আছে ওর কাছে, বাইরেও তো খেতে পারবে না। রেমি অদ্ভুত দৃষ্টি ফেলল খাদিজার দিকে। কেন যেন মনে হলো হঠাৎ করে খাদিজা শৈলীর প্রতি মায়া দেখাচ্ছে। রশিদা মোটেই মিথ্যে বলতে অভ্যস্ত নন। তার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, মনের মধ্যে প্রচুর খচখচ করছে। এটা অন্যায় হচ্ছে সেটা তিনিও জানেন, কিন্তু কিছু করার নেই। তিনি একটা স্বপ্ন ঢোক গিলে বললেন, আমি কিছু জানি না ভাবি। ও সকাল সকাল বেরিয়ে পড়েছে, ওর নাকি অনেক কাজ আছে। আজ অনেক দেরি করে বাড়িতে ফিরবে। খাওয়া নিয়ে সমস্যা নেই, আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, বাইরে খেতে পারবে। খাদিজা এবার মুখ কুঁচকে নিজের কাজে মন দিলেন। মিমিও স্বস্তির সাথে টিভি দেখা শুরু করলো, অথচ অস্বস্তি দেখা গেল রিমির মধ্যে। সে তির্যক দৃষ্টি ফেলে তাকিয়ে রইল নিজের মা এবং চাচির দিকে। রিমি এবং মিমি সমবয়সী হলেও মিমির থেকে রিমির বোধগম্য এবং বোঝার শক্তি অনেক বেশি। তাদের 3 বোনের মধ্যে সবচেয়ে বেশি চালাক হলো রিমি। এমনকি শৈলীও যেসব কৌশল ধরতে পারে না, সেসব কৌশল রিমি অন্বেষে খুব ভালো করেই ধরতে পারে। এই মুহূর্তে তার ষষ্ঠ ইন্দ্রিয় এখন ইঙ্গিত দিচ্ছে যে তার মা মিথ্যে কথা বলছে। আর এমনিতেও রিমি খুব ভালো করেই জানে শৈলী যদি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েও যায় তাহলে অন্তত তাকে বলে যাবে, কারণ রিমির সাথে শৈলী অনেক বেশি খোলা মনের। আজ পর্যন্ত এমন হয়নি যে শৈলী বাইরে যাওয়ার সময় রিমিকে বলে যায়নি। রিমি যদি কখনো ঘুমিয়ে থাকে তাও কানের কাছে ফিস ফিস করে বলে গিয়েছে, রিমি আমি যাচ্ছি। তাহলে আজ কেন না না বলে চলে গেল? আর এত সকাল সকাল কলেজ, ও এটাও তো খুব একটা ভালো ইঙ্গিত নয়। আকাশ পাতাল চিন্তা ভাবনা নিয়ে রিমি টিভির দিকে তাকালো। মনে মনে একটু অস্বস্তি দেখা গেলেও নিজেকে বুঝ দিল যে তার মা মিথ্যে কথা বলতে পারে না। তবে হ্যাঁ, বিকেলের পর যদি শৈলী বাড়িতে না আসে তাহলে সে এবার সঠিক সিদ্ধান্ত ব্যবস্থা নেবে, কারণ শৈলী সন্ধ্যার আগে সব সময় বাড়িতে ফেরে। নিশান গাড়ি থেকে নেমে দ্রুত পা চালিয়ে অফিসের ভেতরে ঢুকলো। রিসিপশন পেরিয়ে করিডোর দিয়ে এগিয়ে গিয়ে একদমে নিজের ক্যাবিনে ঢুকে দরজাটা টেনে দিল। ক্যাবিনের ভেতরে ঢুকে চেয়ারটা টেনে নিয়ে ধপ করে বসে পড়ল সে। টেবিলের ওপর রাখা ল্যাপটপটা খুলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে চোখ রাখলো। আজ অনেক কাজ বাকি, এক মুহূর্তও নষ্ট করা যাবে না। কিবোর্ডে আঙুল চালিয়ে দ্রুত মেল চেক করতে লাগলো নিশান। ফ্যাক্টরির ম্যানেজারের মেসেজ এসেছে, কিন্তু কিছু জরুরি কাগজপত্র তৈরি রাখতে বলেছে। নিশান একদমই সবগুলো খুঁজে বের করে প্রিন্ট করার নির্দেশ দিল। চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট, যেন আজকের মিটিংটা তার জন্য বিশেষ কিছু। হঠাৎ দরজায় নক পড়ল। নিশান পলক তাকিয়ে বলল, কামিন। গম্ভীর মুখ নিয়ে ভেতরে ঢুকলো আকাশ। নিশান অবাক হয়ে তাকালো তার দিকে। পাকা হেসে তাচ্ছিল্য করে বলল, আরে বাহ, এটা কে? আকাশ নাকি? তুই আবার কবে থেকে আমার ক্যাবিনে নক করে ঢোকা শুরু করেছিস? আজ থেকেই করলাম, ফর্মালিটিস তো সবার জন্যই। বিষাদ মুখে আকাশ বলেই সে ভেতরে ঢুকে দরজা আস্তে করে বন্ধ করল। সাধারণত তার মুখে সবসময় হাসি লেগে থাকে, উৎফুল্ল চেহারা যেন তার স্বাভাবিক পরিচয়। কিন্তু আজকে নিশান ভালো করেই লক্ষ্য করলো আকাশের চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই, কণ্ঠে কোনো প্রাণ নেই। গাম্ভীর্য ছাপিয়ে যাচ্ছে পুরো ব্যক্তিত্বে। কপালের মাঝখানে ভাঁজ পড়েছে, ঠোঁট শক্তভাবে চেপে রাখা, যেন কোনো গভীর চিন্তার জালে আটকে আছে সে। নিশানের দিকে একবার তাকিয়ে সরিয়ে নিল দৃষ্টি, যেন কোনো ভাবনা থেকে ঘিরে রেখেছে তাকে, কিন্তু সেটা প্রকাশ করে না। নিশান ভ্রুকুচকে তাকালো, কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে তোর? আজকে কি তোর মাদারবোর্ডের সার্ভিসিং করিয়ে নিয়েছিস? এমন মুখ গোমরা করে আছিস কেন? আকাশ এক মুহূর্তে চুপ করে থাকলো, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, না এমনিতেই। কাল রাতে খুব মাথা ব্যথা ছিল তো, ঘুম হয়নি। স্বভাবসুলভ ঠাট্টা তামাশার কোনো ছোঁয়া নেই তার কণ্ঠে, কোনো রসিকতাও নেই। আজ তার মধ্যে এক ধরনের ভারী নীরবতা ছড়িয়ে আছে, যা নিশানকে কিছুটা অস্বস্তিতে ফেলল। আজ পর্যন্ত নিশান আকাশকে এত কম কথা বলতে দেখেনি। আগে কত কথা হতো, ভেতরে ঢুকে বক বক শুরু করে দিত। একদম ইতিহাসের প্রথম থেকে রচনা করে প্রবন্ধ লিখে ফেলে বর্তমান পর্যন্ত টেনে আনতে সক্ষম আকাশ। অথচ আজ কথাই বলছে না। নিশানের তীরের ন্যায় দৃষ্টি আকাশের দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে নিশান বলল, সারা রাত ধরে মেয়েদের সাথে পীড়িতের আলাপ করলে তো মাথা ব্যথা করবি বস। আগে হলে নিশানের এমন কথা তীব্র প্রতিবাদ করত আকাশ, অথচ তাকে অবাক করে দিয়ে আকাশ চুপচাপ বসে পড়ল চেয়ারে। হাতে থাকা ফাইলটা এগিয়ে দিল নিশানের দিকে। নিশান সরু চোখে একবার তাকিয়ে ফাইলটা হাতে নিল।
নিশান ফাইলের উপর হাত বোলাতে বলল, গুলশানের ফ্যাক্টরি নিয়ে কী অবস্থা? ম্যানেজারের সাথে মিটিং ঠিক আছে তো? আকাশ সামান্য গলা খাকারে দিয়ে বলল, হ্যাঁ, ওরা আজ দুপুরের মধ্যেই চলে আসবে। আগের প্ল্যান মতোই চলছে সব। কিন্তু নিশান এক দৃষ্টিতে তাকালে আকাশের দিকে। কিন্তু কি? আকাশ এবার একটু গম্ভীর স্বরে বলল, ম্যানেজার সোহেল সাহেব কিছু শর্ত যোগ করে চাচ্ছেন। তিনি চান আগামী 6 মাসের মধ্যে উৎপাদন দ্বিগুণ করতে হবে, নইলে ওরা কন্ট্রাক্ট রিনিউ করবে না। নিশান ঠান্ডা কণ্ঠে বলল, এটা তো আগে থেকে বলা হয়নি, হঠাৎ করে এই অতিরিক্ত চাপ কেন? বলেছে কোম্পানির গ্রোথ বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে, আমাদেরও বাড়াতে হবে, না হলে ওরা অন্য ক্লায়েন্টের দিকেও যেতে পারবে। নিশান ঠোঁট চেপে ধরে ফাইলের পৃষ্ঠা উল্টাতে লাগলো। আমরা কি পারবো এত দ্রুত প্রোডাকশন বাড়াতে? আকাশ মাথা নাড়িয়ে বলল, শ্রমিক বাড়ালে সম্ভব, কিন্তু তার জন্য বাজেট বাড়াতে হবে, আর নতুন মেশিনারির কথাও ভাবতে হবে। নিশান কিছুক্ষণ চিন্তিত মুখে ফাইলের তথ্যগুলো দেখল, তারপর গম্ভীর স্বরে বলল, ম্যানেজারের সাথে আগে মিটিং করি, তারপর দেখি কি করা যায়। আমাদের পক্ষে কতটুকু সম্ভব সেটা ওদের বুঝিয়ে বলতে হবে। আকাশ মাথা ঝাঁকালো, কিন্তু তার চোখে মুখে সেই অদ্ভুত ভারী ভাবটা এখনও রয়ে গেছে। নিশান সেটা লক্ষ্য করলো, কিন্তু আপাতত অফিসের আলোচনাতেই মনোযোগ দিল। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিশান ফাইলটা বন্ধ করে আকাশের দিকে এগিয়ে গিয়ে বলল, ঠিক আছে, দুপুরে মিটিং শুরু করার ব্যবস্থা কর তুই। ম্যানেজার আসার আগে সব ডকুমেন্ট রেডি করে রাখিস, যাতে কোনো ঝামেলা না হয়। আকাশ ফাইলটা নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। নিশান আবার ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকালো। আর কিছু বলবি? আকাশ এক মুহূর্ত নিশানের দিকে না তাকিয়ে থাকলো, যেন কিছু বলতে চাইছে, কিন্তু পরক্ষণে মাথা নাড়িয়ে বলল, না, আর কিছু না, আমি তাহলে যাই। নিশান হালকা গলায় বলল, যা। আকাশ কোনো উত্তর না দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর নীরব পায়ে ক্যাবিন থেকে বেরিয়ে গেল। নিশান কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। আকাশের অদ্ভুত মনমরা ভাবটা তার নজর এড়ায়নি, তবে এখন সে এসব নিয়ে ভাববে না। সামনে কঠিন মিটিং, আগে সেটা সামলাতে হবে। হঠাৎ করে আকাশের চলন্ত পা দুটো থেমে গিয়ে আবারও পিছনে ঘুরে নিশানের কেবিনে এসে থামল। নিশান ফোন নিয়ে কিছু একটা করছিল। খট করে আবারও দরজা খোলার শব্দে চোখ তুলে তাকালো। আকাশকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি? আকাশ এবার ঠোঁট ভিজিয়ে মুচকি হেসে বলল, নিশান, তোকে অভিনন্দন জানাতে এলাম, কংগ্রাচুলেশনস। নিশানের গোটানো ভ্রু আরও গভীর হলো। ফর হোয়াট? আকাশ বাঁকা হেসে বলল, ফর ইউর ফ্রিডম অ্যান্ড নিউ অ্যামেজিং লাইফ। বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে গেল আকাশ। নিশান খানিক ভ্রু কুঁচকে থেকে আকাশের কথাটা রীতিমতো উড়িয়ে দেয়, বিড়বিড় করে বলল, পাগল। অথচ নিশান নামক লোকটা বুঝতেই পারল না যে আকাশ তার আগাম কিছু একটা ইঙ্গিত দিয়ে গেল। সে ধরতেই পারল না যে সে যেটা এখন পর্যন্ত জানে না, তা আকাশ জানে, অনেক আগে থেকেই জানে। গ্রামের এক ধুলো মাখা মাঠের ঠিক মাঝখানে শৈলী একা বসে আছে। সোনামপুর গ্রাম এখন প্রকৃতির ছোঁয়ায় এক অন্য রূপ ধারণ করেছে। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, কখনো কালো, কখনো ধূসর, কখনো আবার সাদা তুলোর মতো ছড়িয়ে আছে। হালকা বাতাস বইছে, তার সঙ্গে মিশে আছে ভেজা মাটির ঘ্রাণ। দু এক জায়গায় জমে থাকা বৃষ্টির পানিতে আকাশের ছায়া প্রতিফলিত হচ্ছে, আর হাঁসের দল সেই পানিতে নেমে ডানা ঝাপটাচ্ছে। শৈলী উদাস দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, যেন সময় এখানে থমকে গেছে, যেন চারপাশের প্রকৃতি তার মনের শূন্যতার সঙ্গী হয়ে গেছে। এক সময়ের চেনা গ্রাম, চেনা মাঠ, সব কিছু কেমন যেন বদলে গেছে, অথচ একই রকম আছে। মানুষ বদলায়, অনুভূতি বদলায়, কিন্তু প্রকৃতি কি বদলায়? এই ক্ষেত, এই বাতাস, এই আকাশ কি আজও তার অপেক্ষায় ছিল? শৈলী গভীর শ্বাস নিয়ে চারপাশে চোখ বোলায়। এক পাশে তাল গাছের নিচে একটা ছেলে গরু চড়াচ্ছে, আরেক পাশে একদল কিশোরী নদীর ঘাটে হাঁস নিয়ে যাচ্ছে। কোথাও কোনো কোলাহল নেই, কেবল প্রকৃতির নিজের সুর বাজছে। শৈলী বুঝতে পারে এই জায়গা তাকে শান্তি দেয়, অথচ আজ তার মন যেন আরও বেশি অস্থির হয়ে উঠেছে। শৈলী হাতের তালুতে থুতনি রেখে বসে থাকে। ঘাসের ওপর তার পায়ের পাতায় কাদা লেগে আছে, কিন্তু সে খেয়াল করছে না। চারপাশের সব কিছু ভিজে, তবু তার মনের মধ্যে এক শুষ্ক শূন্যতা যেন বয়ে চলেছে।
এই নির্জন শান্ত বর্ষার প্রকৃতির মাঝেও তার মনে ঝড় বইছে। শৈলী নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যে পেছন থেকে আসা পায়ের শব্দ টেরি পায়নি। আচমকা পাশে বসায় সব দেশে চমকে তাকালো। দেখলো তার মামি রাহেলা বানু পাশে বসেছে, একজন প্রকৃত গ্রাম্য নারী, যার মুখে সারা জীবনের পরিশ্রমের ছাপ পড়ে আছে, তবু হাসির রেখা কখনো মলিন হয়নি। রাহেলার পরনে লাল পাড় নীল রঙের ছাপা শাড়ি, পাড়টা কাঁধে এক পাশে গুজে রাখা, ভেজা আঁচল কোমরে পেঁচিয়ে বসেছেন। শরীরের গায়ের রং মেহেদির মতো টকটকে শ্যামলা, চোখ দুটো ছোট ছোট কিন্তু মায়াময় গভীর, চুল পিঠে ছড়ানো, কিছুটা এলোমেলো, হয়তো ঘরকন্যার কাজের ব্যস্ততায় বেঁধে উঠতে পারেনি। পাশেই একটা কলা গাছের পাতার উপর হাত রেখে বসলেন রাহেলা, মাটিতে পা ছড়িয়ে দিয়ে। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি, অথচ গলার স্বরে সহজ সরল এক গ্রাম্য স্নেহ ঝরে পড়ল। এতক্ষণ ধরে চুপচাপ বসে আছিস কেন রে? মনটা কাহিল হয়েছে বুঝি? শৈলী হালকা হাসলো, কিছু বলল না। রাহেলা তার দিকে এক ঝলক তাকিয়ে নরম গলায় বললে, বৃষ্টি হইলে ধুলা না থাহে না, কিন্তু মনটা ভারী লাগে। জানি না কেন, আমারও আজ কেমন জানি লাগতাছে। তারপর একটুখানি নড়ে চড়ে বসলেন তিনি, গায়ের শাড়িটা আর একটু ঠিক করলেন। তারপর মাঠের দিকে তাকিয়ে বললেন, দেখ ধান গাছগুলো কেমন তাজা হইয়া উঠছে। আল্লাহ এবার ফসলটা ভালো হইলে বুঝবি খুশির দিন। শৈলী চুপচাপ শুনতে থাকলো। রাহেলার কথাগুলো যেন হালকা বাতাসের মতো তার মনের ভার কমিয়ে দিচ্ছে। বর্ষার প্রকৃতির মতোই এই গ্রাম্য নারীর সহজ সরল কথার মধ্যেও একটা শান্তি লুকিয়ে আছে যেন। শৈলীকে এখনও নীরব থাকতে দেখে রাহেলা এবার তাকে বাহু দিয়ে ঠেলে জিজ্ঞেস করে, কিরে তোর হয়েছে কি? তখন থেকে বইসা আসস? মিষ্টি হেসে শৈলী মাথা নেড়ে বলে, কিছু না মামি, কিছু হয়নি। ব্যঙ্গ করে রাহেলা মুখ বাঁকালেন, আমি মনে হয় কিছু বুঝি না। আইসে আচ্ছা শোন তো, তোর মামা বাড়িত নাই এখন, তুই হঠাৎ করে গ্রামে এলি কেন? তোর বাপ না অসুস্থ? শৈলী কিছুক্ষণ চুপ করে থাকলো। রাহেলার প্রশ্নের জবাব দেওয়ার মতো ভাষা যেন খুঁজে পাচ্ছিল না। রাহেলার চোখের এক ঝলকেই শৈলীর সব বুঝতে পারেন। শৈলীর মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রাহেলা এবার গলার স্বর একটু নরম করলেন, বুঝছি, তুই কিছু লুকাইতাছস, কইবি না? শৈলী শুকনো হাসলো, তারপর মুখ ফিরিয়ে সামনের মাঠের দিকে তাকিয়ে বলল, কিছু লুকানোর নেই মামি, আসলে তেমন কিছুই না, আসলে একটু শান্তি দরকার ছিল, তাই চলে এলাম। রাহেলা মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শান্তি? শান্তি লাগে, কিন্তু শান্তি কি আর এমনি পালাইয়া যাওয়া যায় মা? তার গলার স্বরে অভিজ্ঞতার ছাপ, যেন জীবনের অনেক উত্থান পতন দেখে এসেছেন। তাই শৈলীর এই নীরব ছুটে আসা তার কাছে অচেনা নয়। তিনি একটু থেমে শৈলীর মাথায় হাত রাখলেন, তোদের শহরের মানুষজন না একটু কষ্ট হলে শান্তি খুঁজতে দৌড় দেয়, আমার মতো গেও মাইয়া কি কয়? আমাগো জীবনের তো কষ্ট, তবুও সব সইয়া থাকতে হয়। শৈলী এবার মাথা নামিয়ে ফেলল। মামির কথাগুলো যেন তার হৃদয়ের গোপন কষ্টটাকে আলতো করে ছুঁয়ে দিল। রাহেলা আবার তার স্বভাবসুলভ রসিকতায় ফিরে এলেন, যাই হোক, তুই তো আইসস, তোর খাওয়ান দাওয়ানের একটু ব্যবস্থা করতে হবে। তোর মামা না হলে পরে পরে যা কথা শোনাবে। বাঁধাকপির চপ বানাইছি, তোর মেলা পছন্দের, মনে আছে? শৈলী একটু হাসলো, আছে মামি, সব মনে আছে। এখন বাড়িতে চল, এইখানে বইসা থাকা কোনো লাভ নাই, চল। শৈলী এক মুহূর্ত রাহেলার মুখের দিকে তাকিয়ে রইল। নামির সহজ সরল ভালোবাসার ছোঁয়াটা যেন মনের ভেতর কোথাও গিয়ে লাগছে। এই গ্রামে এই মানুষগুলো সব কিছুই তার ছোটবেলার মতো আছে, শুধু সময় বদলে গেছে, আর হয়তো সে নিজেও। রাহেলা ততক্ষণে তার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে। শৈলীর হাত টেনে ধরে টান দিয়ে বলল, ওঠ মা, এর রাস্তায় বসে থাকলে কি লাভ? বাড়ি চল, গরম গরম চপ দিব, দেখি কতগুলা খাইতে পারস। শৈলী ধীর পায়ে রাহেলার সঙ্গে হাঁটা ধরল। বর্ষার কাদামাখা পথ, চারপাশে সবুজ ধানের ক্ষেত, আর দূরে কোথাও মৃদু ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। এই গ্রাম, এই নিস্তব্ধ প্রকৃতি একটুখানি হলেও যেন মনে প্রশান্তির ছোঁয়া দিল।